বাড়ি আসবি কবে? বাড়িতে যাব কিভাবে? সেখানে গেলে পেটে ভাতেই জুটবে না। তুই বাড়ি ফিরে আয়, ওই শহরে তোকে থাকতে হবে না। আমি এমন টাকা চাই না যেটাতে তোকে দেখতে পারবো না। বাড়ি গিয়ে কি করব? এই শহরে আসি বলে টিউশনি করে তোমাকে টাকা পাঠাচ্ছি এবং নিজের পড়াশোনাও করছি। গ্রামে গেলে তো চাষ করা ছাড়া অন্য কোনো উপায়ই থাকবে না। আচ্ছা, পরে কথা বলবো, টিউশনিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে। ভালো থেকো। কলটা কেটে দিলাম। ফোনটা পকেটে রেখে হাঁটা দিলাম টিউশনি করানোর জন্য। আমার টাকার দরকার, প্রচুর প্রচুর দরকার টাকার। আমার ওষুধ শেষ হয়ে গিয়েছে, ছোটো বোনের স্কুলের বেতন দিতে হবে, নিজের হোস্টেলের ভাড়া দিতে হবে, আরও কত কি। এবার আমার পরিচয় আসা যাক। আমি সাজ্জাদ কেয়ার, বর্তমানে ঢাকায় থাকি। এইচএসসি পরীক্ষা শেষ করে ভার্সিটিতে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরিবার বলতে শুধু আম্মু এবং ছোট বোন। পরিবারের একমাত্র আয়ের উৎস বাবা ছিল, তিনি 2 বছর আগে মারা গিয়েছেন। তারপর থেকে পরিবার চালানোর দায়িত্ব আমার উপর এসে পড়ে। নিজের বাড়িতে থেকে পরিবার চালানো সম্ভব ছিল না, তাই বাবা মৃত্যুর পর ঢাকায় চলে আসি। এখানে এসে হোস্টেলে উঠি, একটা কলেজে ভর্তি হই এবং হোস্টেলে কয়েকজন বন্ধুর সাহায্যে 3টা টিউশনি নিয়েছিলাম। সেটা থেকে যা পাই তার কিছুটা আম্মুকে দিতাম এবং নিজে চলতাম। আজ 2 বছর পেরিয়ে গিয়েছে, এই শহরে এসেছি। 2 বছরে মাত্র একবার বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে থাকবো কিভাবে? কাজ না করে বাড়িতে বসে থাকলে কারো ভাগ্যে খাবার জুটবে না, তাই বাড়িতে যাই না। এখন যে বাসায় টিউশনি করাতে যাচ্ছি, সে বাসার মালিক অনেক ভালো মানুষ। ওনাদের মেয়ে ক্লাস 9-এ পড়ে, আমি ওনার মেয়েকে ক্লাস 6 থেকে পড়িয়ে আসছি। আমার পড়ানো দেখে ওনারা আরও 3টা টিউশনি ধরিয়ে দিয়েছে, আর একটা আমি নিজে ঠিক করেছি। এখন মোট 7টা টিউশনি করাই। সেটা থেকে যা হয় তা দিয়ে আমাদের ভালোই চলে যায়। ছাত্রী বাসার দরজার কাছে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। একটু পর বাসার কাজের লোক দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করার পর টেবিলে গেলাম। একটু পর আমার ছাত্রী এলো, তাই ওকে পড়ানো শুরু করলাম। পড়াচ্ছিলাম এবং তার ফাঁকে ফাঁকে আন্টিকে খুঁজছিলাম। এই বিষয়টা আমার ছাত্রী লক্ষ্য করেছে। ছাত্রীর নাম সোমাইয়া। স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? না না, কাউকে খুঁজছি না তো। সত্যি কথা বলুন, আমি সেই প্রথম থেকে দেখছি আপনি যেন কাকে খুঁজছেন। তেমন কিছু না, তুমি পড়ায় মনোযোগ দাও। সোমাইয়া কিছুটা সন্দেহ নিয়ে পড়া শুরু করলো। পড়ানো শেষ করে আমি টেবিল থেকে উঠে আসতে যাব, এমন সময় সোমাইয়া বলল, আপনি উঠবেন না, বসে থাকুন, আমি একটু পরে আসছি। আমার অন্য জায়গায় টিউশনি আছে, সেখানে যেতে হবে। মাত্র 2 মিনিট লাগবে, আমি আম্মুর কাছে যাব এবং আসব। আমি কিছু বলার আগে সময় চলে গেল। একটু পর হাতে কিছু টাকা নিয়ে এসে বলল, আপনার বেতনটা নিয়ে যান, সকালে আম্মুর কাছ থেকে নিয়ে রেখেছিলাম আপনাকে টিউশন শেষে দিব বলে। আমি কিছু না বলে হাসি মুখে টাকাগুলো নিয়ে বাসা থেকে বের হয়ে এলাম। তারপর বিকাশের দোকানে গিয়ে আম্মুর বিকাশের টাকাগুলো পাঠিয়ে দিলাম। সময় বোধহয় আমার মুখ দেখে বুঝতে পেরেছিল যে আমার টাকার দরকার, তাই আজকে এই বেতনটা দিয়ে দিল। তাতে আমার ভালোই হয়েছে। ওষুধ এবং স্কুলের বেতনের টাকা ম্যানেজ হয়ে গেল। চারদিকে সন্ধ্যা নেমেছে, এখনও 3টা টিউশনি বাকি আছে। আমি দুপুর 3টা থেকে টিউশনি করানো শুরু করি। এতে যতক্ষণ লাগে লাগুক, শেষ করেই হোস্টেলে যাই। সবগুলো টিউশনি শেষ করে হোস্টেলে ফিরতে ফিরতে রাত 10টার কাছাকাছি বেজে গেল। তাই দেরি না করে ডিনার করে ঘুমিয়ে গেলাম, কারণ সকালে ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোচিং আছে। পরের দিন সকালে হঠাৎ ঘুম ভেঙে গেল। এমনটা প্রায়ই হয়, মাঝে মাঝে মধ্যরাতে ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না। বালিশের ফাঁক থেকে মোবাইলটা বের করে টাইম দেখলাম, সকাল 7:30 বাজে। 9টা থেকে কোচিং, তাড়াতাড়ি করে গোসল করে রেডি হতে হবে। কোচিং হোস্টেল থেকে অনেকটা দূরে যেতে 15 থেকে 20 মিনিটের মতো লাগবে, তাই আর দেরি না করে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিলাম। তারপর রেডি হয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি সাধারণত সকালে নাস্তা করি না, নাস্তা করার টাকাগুলো বাঁচিয়ে রেখে অন্য কাজে লাগাই। কোচিং শুরু হওয়ার 20 মিনিট আগে কোচিং এসে গেছি। আমাকে সহ 4-5 জন কোচিং এসেছে। ক্লাস শুরু হবে 9টার দিকে। ব্যাগটা নিয়ে ক্লাসরুমে রেখে মাঠে চলে এলাম। হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। ফোনটা বের করে দেখলাম আম্মু কল করেছে। রিসিভ করতে আম্মু বলা শুরু করলো, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ওষুধ কিনেছো কি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, কালকে সন্ধেবেলায় ওষুধ কিনে এনেছি। অবনীর স্কুলের বেতন দিয়েছো? হ্যাঁ, আজকে সকালে বেতন সহকারে পাঠিয়ে দিয়েছি। ভালো করেছো। সকালে নাস্তা করেছিস? আমি মনে মনে বললাম, এখন যদি না বলি আম্মু মন খারাপ করবে, এটা নিশ্চিত। মিথ্যে বলে কাটিয়ে দিতে হবে। হ্যাঁ আম্মু, আমি নাস্তা করে কোচিং এসেছি।
তোমরা নাস্তা করেছো? হ্যাঁ করেছি। তোর কোচিং বোধহয় শুরু হয়ে যাবে, তুই ক্লাস করে আয়, পরে আবার কথা হবে। ঠিক আছে, কলটা রাখলাম তাহলে। ঠিক আছে। আমি কল কেটে দিলাম। পৃথিবীতে এই দুজন মানুষ ছাড়া আমার আর আপন কেউ নেই। দিন শুরুতে বা শেষে দুজনের সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। দুজন বললে ভুল হবে, কারণ অবনীর সাথে খুব কথা কম হয়, আম্মুর সাথে বেশি বেশি পরিমাণের কথা হয়। 9টা বাজতে 5 মিনিটের মতো বাকি আছে। এর মধ্যে অনেক স্যার চলে এসেছে, যে যার ক্লাসের দিকে যাচ্ছে। আমি মাঠে দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে প্রবেশ করলাম। স্যার এখনও আসেনি, তার সময় হলে তিনি চলে আসবেন। আমার জীবনে বন্ধু বলতে কয়েকজন ছিল, কিন্তু সময় পরিবর্তনের সাথে সাথে তাদের অবহেলা বেড়ে গেল। তারপর কথা বলাই বন্ধ হয়ে গেল। তারপর থেকে তাদের কোনো খোঁজ নেই না। আমিও নতুন করে কারোর সাথে বন্ধুত্ব করতে যাইনি, একা থাকতে বেশি পছন্দ করি। হোস্টেলে কয়েকজন রুমমেট আছে, ওদের সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না। তখনই ক্লাসে স্যার প্রবেশ করলো, হাতের নোটিশ। হয়তো আজকে কিছু নোটিশ দিবে। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। স্যার বুকটা ওপেন করে পড়া শুরু করলেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 4 তারিখ শনিবার সকাল 10 ঘটিকায় আপনাদের কাঙ্ক্ষিত ভার্সিটিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আমাদের কোচিং আগামী 3 তারিখ পর্যন্ত কার্যক্রম হইবে, তারপর আপনাদের ক্লাস বন্ধ হয়ে যাবে। কথাগুলো বলে স্যার বুকটা রেখে দিয়ে ক্লাস করানো শুরু করে দিল। আমি মনে মনে ভাবছিলাম, আজকে 28 তারিখ, বলতে গেলে আর মাত্র 6 থেকে 7 দিনের মতো বাকি আছে। এই কয়েকদিনে খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে, নাহলে সব পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। চিন্তা ভাবনা শেষ করে ক্লাসে মনোযোগ দিলাম। সকল ক্লাস শেষে কোচিং থেকে হোস্টেলে ফিরে এলাম, তারপর পড়তে বসলাম। কারণ সামনে এক্সাম, আমাকে সফল হতেই হবে। ঢাকা ভার্সিটিতে আমাকে চান্স পেতেই হবে। দুপুর পর্যন্ত পরে লাঞ্চ করলাম, তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে 3টার দিকে বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। এভাবে কোচিং টিউশনি করিয়ে কেটে গেল 6 দিন। আজকে সকাল 10টা এক্সাম, তাই ভোর রাতেই ঘুম থেকে উঠে পড়া শুরু করে দিয়েছি। প্রস্তুতি অনেক ভালো, চান্স পেয়ে যেতে পারি। ভার্সিটি হোস্টেলের কাছে হয়। 9টা 15 দিকে বের হলাম, তারপর পায়ে হেঁটে ভার্সিটির গেটের সামনে গেলাম। গেট দিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম অনেক শিক্ষার্থী ভিড় জমিয়েছে। এত মানুষ পরীক্ষা দিতে আসবে এটা আমার জানা ছিল না। সবার গায়ে দামি দামি কাপড় চোপড়, আর আমার গায়ে নর্মাল জামা কাপড়। বেশিরভাগ মানুষের খেয়াল ছিল আমার দিকে। কি দেখছে সেটা বুঝতে পারছি না। তাদের তাকানোর দিকে খেয়াল না করে নিজের সিট নম্বর খুঁজে বসে পড়লাম। ঠিক 10টার দিকে এক্সাম শুরু হলো। এক্সাম শেষ করে হোস্টেলে ফিরে এলাম, তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। এক্সামের রেজাল্ট 3 দিন পর জানিয়ে দেওয়া হবে এবং আগামী সপ্তাহতে ক্লাস। প্রতিদিনের মতো দুপুর 3টার দিকে হোস্টেল থেকে বের হলাম টিউশনি করানোর জন্য। এক এক করে সকল টিউশনি শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। রাত 10টার দিকে টিউশনি শেষ করে হোস্টেলে যাচ্ছিলাম, এমন সময় আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে বের করে দেখলাম অবনী ফোন করেছে। রিসিভ করতে ওপাশ থেকে বলা শুরু করলো, ভাইয়া কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি ভালো আছি। বাইরে আছিস নাকি? গাড়ির আওয়াজ পাচ্ছি। হ্যাঁ, টিউশনি শেষ করে হোস্টেলে ফিরছি। তোকে না বলছি রাতের বেলা বাইরে দিয়ে ঘোরাঘুরি করবি না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। কি করব বল, বাধ্য হয়ে করা লাগছে। আর রাতে বাইরে থাকলে আমার কিছুই হবে না। তবু সাবধানে থাকবি। বাড়িতে আসবি কবে? দেখি কবে যেতে পারি। এবার একটু আয়, অনেক দিন হয়ে গিয়েছে তোকে দেখি না। এবার একটু ছুটি নিয়ে আয়। এই বিষয়ে পরে কথা বলবো, আগে বল তোর পড়াশোনা কেমন চলছে? ভালো করে পড়াশোনা কর, সামনে বড় পরীক্ষা, রেজাল্ট ভালো করা চাই। আমি সম্পূর্ণ চেষ্টা করব রেজাল্ট ভালো করার। এখন বাকিটা আল্লাহর হাতে, তিনি যা করবেন ভালোর জন্য করবেন। আচ্ছা, এখন তাহলে রাখি, পরে কথা হবে। আচ্ছা, ভালো থাকিস। আমি আর কিছু না বলে কলটা কেটে দিলাম। আজ অনেকদিন পর অবনীর সাথে কথা বললাম, অনেক ভালোই লাগলো। কথা বলতে বলতে হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের গেট রাত 10:30 পর্যন্ত খোলা থাকে, তারপর বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমি 10টা থেকে 10টা 15-র ভিতরেই হোস্টেলে প্রবেশ করে ফেলি। বাইরে না দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। দেখতে দেখতে রেজাল্টের দিনও চলে এলো। আমি চান্স পেয়ে গিয়েছি। আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে। এখন খরচ অনেকটা বেড়ে গেল। বই কিনতে হবে, তারপর ভালো দেখে জামা কাপড় কিনতে হবে। অবশ্য জামা কাপড় যা আছে সেটা দিয়ে চলে যাবে, কিন্তু বইগুলো বাধ্যতামূলক কেনাই লাগবে, না হলে পড়বো কি দিয়ে? আমার কাছে কয়েক হাজার টাকা আছে, সেটা দিয়ে সব বই হবে কিনা দোকানদার ভালো জানে। আজকে মঙ্গলবার, আগামী শনিবার থেকে ক্লাস শুরু হবে। তার আগে সব ব্যবস্থা করতে হবে। এখন একটা টিউশনির বেতন পাইনি,
সেটা যদি পেয়ে যাই তাহলে বই কেনার টাকা ম্যানেজ হয়ে যাবে। কিন্তু ওনারা তো এত তাড়াতাড়ি টাকা দিবে না। ওনাদের বেতন দিতে দিতে 10 থেকে 12 তারিখ লেগে যাবে। এমন কোনো বন্ধু নেই যে তার কাছ থেকে টাকা ধার নিব, নিয়ে বই কিনবো। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। এত চিন্তা করে লাভ নেই। চিন্তা করলে সমস্যার সমাধান হয়ে যাবে না। পকেটে যে কয় টাকা আছে আপাতত ওই টাকা দিয়ে জরুরি বই করে কিনে নিয়ে আসি। ঘড়িতে দুপুর 2টা বাজে। ডিনার করে বিছানায় শুয়ে আছি। 1 ঘন্টা পর টিউশনি করানোর জন্য বের হব, তাই এখন বিশ্রাম নিচ্ছি। 3টা বাজার সাথে সাথে হোস্টেল থেকে বের হয়ে গেলাম টিউশনি করানোর উদ্দেশ্যে। প্রতিদিনের মতো টিউশনি করে লাইব্রেরি থেকে বই কিনে হোস্টেলে ফিরলাম। প্রথমে ভেবেছিলাম যে টাকা আছে সেগুলো দিয়ে বই হবে না, কিন্তু আমার ধারণা ভুল। আর মাত্র একটা বই কিনলে সবগুলো হয়ে যাবে। কালকে সকালে ভার্সিটির প্রথম দিন এবং ক্লাস। জানি না কালকের দিনটা আমার কেমন যাবে, তবে আশা করছি সবকিছুই ভালোই কাটবে। সুন্দর একটা মুহূর্তের আশা নিয়ে রাতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো পরের দিন সকালে, তাই বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় রাস্তার পাশে হোটেল থেকে সকালে নাস্তাটা করে নিলাম। আমি সাধারণত নাস্তা করি না, তবে আজকে করে নিলাম। নাস্তা করে নিয়ে আবার ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটি এসে ক্লাস খুঁজে একটা বেঞ্চে বসে পড়লাম। ক্লাসের অনেকেই আমার দিকে তাকিয়ে আছে। কি কারণে তাকিয়েছে সেটা আমার অজানা। আমি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছি। তুই এখানে বসে কি করছিস? ওঠ এখান থেকে। মাথা নিচু করে বসেছিলাম, এমন সময় একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেয়ে মাথাটা তুললাম। আমার সামনে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। আমার এমনভাবে তাকানো দেখে বোধ হয় মেয়েটা বিরক্ত হলো। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? এখান থেকে ওঠ। আমি উঠবো কেন? উঠবি না মানে? এটা আমার জায়গা। তুই কোন হিসাবে এখানে বসেছিস? কই, এখানে তো আপনার নাম লেখা নেই। তাহলে আপনি কিভাবে এটাকে নিজের জায়গা বলে দাবি করছেন? শুধু এখানে না, সারা ভার্সিটিতে আমার নাম লেখা আছে। আর শোন, আমি তোর সাথে কথা বলতে চাই না, তাই ওখান থেকে উঠে যা, না হলে অনেক খারাপ হবে। মেয়েটার সাথে আরো 2জন মেয়ে ছিল, বোধহয় ওরা মেয়েটার বান্ধবী হবে। আমি মেয়েটার সাথে কথা বলছিলাম দেখে ওদের ভেতর থেকে একজন বলে উঠলো, ইরা, তুই ওর সাথে এত কথা বলিস কেন? ওর ব্যাগটা পেছনে পাঠিয়ে দে। এটা বলার সাথে সাথে মেয়েটা আমার ব্যাগটা নিয়ে পিছনে রেখে দিল। তারপর বলল, আজকের পর থেকে তোকে যেন এখানে না বসতে দেখি। এটা আমার জায়গা, এখানে আমি ছাড়া আর কেউ বসবে না। এখন যা, ভাগ। ভার্সিটিতে আজকে প্রথম দিন, তাই মেয়েটা মানে ইরার সাথে কোনো ঝামেলা করলাম না। চুপচাপ পেছনে এসে বসে পড়লাম। এই মেয়েটার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে গালে কয়েকটা থাপ্পড় পড়ে যেত। আজকে কিছু বললাম না, তার কারণ একে তো মেয়েটাকে চিনি না, তার উপর পরিচয় জানি না। তার সাথে ভার্সিটির প্রথম দিন, তাই আমি চাই না আমাকে নিয়ে কোনো ঝামেলা তৈরি হোক। পেছনে একা একা বসে আছি, কারোর সাথে তেমন একটা কথা বলছি না, কেউ আমার সাথে কথা বলতেও আসছে না। একটি বড় স্যার ক্লাসে প্রবেশ করলো। প্রথম দিন হওয়ার কারণে আজকে তেমন ক্লাস হয়নি। সবার পরিচয় নিতে নিতে ক্লাস শেষ হয়ে গিয়েছে। সবগুলো ক্লাস শেষ করে ক্যাম্পাসের দিকে হাঁটছিলাম। এমন সময় কয়েকজন ছেলে আমাকে ওদের কাছে ডাকলো। আমি ওদের কাছে যাওয়ার পর ছেলেগুলোর ভিতরে একজন বলল, ভার্সিটিতে নতুন? হ্যাঁ, আজকে প্রথম দিন। নাম কি? সাজ্জাদ। আমাদের চেনো? আমি ইউনিভার্সিটির কাউকে চিনি না। তোমার কোনো বন্ধু বান্ধবকে ডেকে নিয়ে এসো, তারা বলে দেবে আমরা কে। দুঃখিত, আমার কোনো বন্ধু বান্ধব নেই। আমি সবসময় একা থাকতে পছন্দ করি। ও আচ্ছা, তাহলে এখন যেতে পারো। আর কোনো সমস্যা হলে আমাদের বলবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানিয়ে সেখান থেকে চলে আসি। ছেলেগুলো সাথে মাঝে মাঝে দেখা হতো, কিন্তু কখনো কথা বলা হয়নি। এরা এখানকার সবচেয়ে বকাটে ছেলে, তবে এরা মেয়েদেরকে প্রচুর সম্মান করে। এরা কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করেনি, অথচ আজ এদের উপাধি বকাটে ছেলে। ছেলেগুলো আমার সিনিয়র। ওদের সাথে কথা শেষ হলে আমি গেটের দিকে যেতে থাকলাম। হোস্টেলে ফিরে যেতে হবে, তাই গেট দিয়ে বের হয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। এমন সময় একটা গাড়ি একদম আমার কাছ দিয়ে চলে গেল। গাড়িটা ভার্সিটির ভেতর থেকে বের হয়েছে। আরেকটু হলে আমাকে ধাক্কা মেরে দিয়ে চলে যেত, কিন্তু গাড়ির ভিতরে কে, তাকে দেখার খুব ইচ্ছে হলো। তাই বললাম, গাড়ি চালাতে না জানলে গাড়ি নিয়ে ভার্সিটি আসিস কেন? কথাগুলো বোধ হয় যে গাড়ি ড্রাইভ করছিল সে শুনতে পেরেছিল, তাই কথা শেষ হওয়া মাত্রই গাড়ি থামালো। গাড়িকে ড্রাইভ করছিল সেটা আমি জানি না, তবে এখন জেনে যাব। আমি গাড়িটার দিকে তাকিয়ে আছি। গাড়ির দরজা খুলে ইরাকে নামতে দেখলাম। ইরা হলো সেই মেয়েটা যার সাথে ক্লাসে সিট নিয়ে সমস্যা হয়েছিল। ইরার আগে একটা ভাব নিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। কোনো কিছু না বলে আমার গালে থাপ্পড় দিয়ে বলতে লাগলো, তোকে কে বলেছে যে আমি গাড়ি চালাতে জানি না? আমাকে তোর মতো বোকা ভেবেছিস নাকি যে গাড়ি চালাতে পারবো না? আমি ইচ্ছে করে তোর সাথে অমন করেছি, মনে করেছিলাম তোর সাথে ধাক্কা লাগবে।
কিন্তু তার কিছুই হলো না। তোর কপাল অনেক ভালো, যার জন্য বেঁচে গেলি। এটা বলে ইরা চলে যেতে লাগলো। ইরার এমন ব্যবহারে নিজেকে চুপ রাখতে পারলাম না। পেছন থেকে ইরাকে ডাকলাম। সে আমার কাছে এসে দাঁড়ালো। এবার কোনো কিছু না ভেবে কষে ইরা গেল একটা থাপ্পড় মেরে বললাম, অনেকক্ষণ ধরে তোর এমন ব্যবহার দেখছি, কিন্তু কিছু বলছিলাম না, তবে এখন বলবো। কিসের তো অহংকার করিস তুই? তোর এরকম অহংকার আমার কাছে কোনো মূল্য নেই। আর আমি তোর কি করেছিলাম যে আমাকে ধাক্কা মারতে চাইছিলি? ভেবেছিলাম আজকে প্রথম দিন কারোর সাথে ঝামেলা করবো না, কিন্তু সেটার হলো না। তোর সাথে একটা সমস্যা হয়ে গেল। তোকে কেন মারতে চেয়েছিলাম সেটা আস্তে আস্তে জানতে পারবি, এত চিন্তা করিস না। আর আমাকে থাপ্পড় দিলি না, এটার জন্য খুব ভয়াবহ শাস্তি তোর জন্য অপেক্ষা করছে, শুধু দেখতে থাক। হ্যাঁ, দেখবো। জীবন চলার পথে তোর মতো অনেক ফাভরবাজ লোক আসবে, তাদের থেকে নিজেকে কিভাবে ঠিক রাখতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ইরা আমার কথার কোনো উত্তর দিল না। রাগী চোখ বানিয়ে গাড়িতে গিয়ে বসলো। আমি ইরাকে পাত্তা না দিয়ে হোস্টেলের দিকে যেতে লাগলাম। ভেবেছিলাম আজকে কোনো প্রকার ঝামেলা করব না, কিন্তু বেয়াদব মেয়ে ইরার জন্য সেটা হলো না। শেষমেশ ওর সাথে সমস্যা হলো। আমি জানি না সে আমাকে কিসের ভয় দেখায়। যার ভয় দেখাক না কেন, আমি আমার মতো করে এগিয়ে যাব। ইরার মতো মেয়ে মাঝপথে কাটা হতে আসবে, ওকে নিয়ে থাকলে হবে না। চিন্তা ভাবনা করতে করতে হোস্টেলে চলে এলাম। ব্যাগটা নিয়ে নিজের জায়গায় রেখে খাটের উপর বসে বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় আমার রুমমেট ছোট ভাই সুজন বলল, ভাইয়া, আপনার গালে 5 আঙুলের দাগ হয়ে আছে কিসের জন্য? কথাটা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমার বুঝতে বাকি থাকলো না সে কিসের কথা বলছে। আমি জানি না। এটা শুনে সুজন আর কিছু বললো না। আমি খাটের উপর বসে না থেকে ওয়াশরুমে চলে গেলাম। আয়নাতে গাল দেখলাম, হালকা করে 5 আঙ্গুলের দাগ দেখা যাচ্ছে। সেদিকে বেশি মনোযোগ না দিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে এলাম। আমি ভালো করে জানি এটার গালেও আঙুলের দাগ বসে গেছে। এটা থেকে দাগ হয়ে গেছে এটা একদম নিশ্চিত। আজকের বাকি দিনটা টিউশনি করেই কেটে গেল। পরের দিন সকালে ভার্সিটি গেলাম। ক্লাসের দিকে যাচ্ছিলাম, এমন সময় ইরা সহ কয়েকজন মেয়ে আমার পথ আটকে দাঁড়ালো এবং বলল, কি ব্যাপার, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আমাদের সাথে একটু কথা বলে যা। কালকে থাপ্পড় দিয়েছিলি, তার রিটার্ন গিফট নিয়ে যা। আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। আমার পথ ছেড়ে দাঁড়ান, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা ছেলে এসে আমার মাঝে প্রবেশ করলো। ছেলেটা আমার দিকে একবার তাকিয়ে রাখে বলল, আপু, ছেলেটা তোমার ব্যাপারে কিছু জানে না তাই এমন করছে। আমি ছেলেটাকে সবকিছু বুঝিয়ে বলবো, এরপর থেকে তোমার সাথে কথা বলতে আসবে না। ঠিক আছে, ভালোভাবে বুঝিয়ে বলবে, কেমন? ছেলেটা আমাকে ইরাদের সামনে থেকে নিয়ে ক্লাসের কাছে চলে এলো। তুমি কি পাগল? ওদের সাথে লাগতে গিয়েছো কেন? তুমি কি ইরার পরিচয় জানো? না, কে ইরা? ইরা হলোই ভার্সিটির সভাপতির মেয়ে। সভাপতি হওয়ার সাথেও অনেক একজন বড় মাপের বিজনেসম্যান। তাই তো বলি, ইরা এত কিসের অহংকার দেখে চলে? হ্যাঁ, তাই তো কেউ ইরার সাথে ভালোভাবে কথা বলে না। এবং ইরার আশেপাশে যে সকল মেয়েগুলো দেখো, ওরা সবাই টাকার পাগল। ওরা টাকার জন্য ইরার পেছনে পড়ে থাকে। সেটা আর বলা লাগবে না, যে কেউ দেখলেই বুঝবে। তুমিও ইরার সাথে বেশি কথা বলো না, বললে তোমার সমস্যা হবে। আচ্ছা, তাহলে চলো ক্লাসে যাই। তারপর আমি এবং ছেলেটা ক্লাসে প্রবেশ করলাম। আজকে একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসলাম। আমার সাথে ছেলেটা বসেছে। আমার নাম সাহিদ, তোমার নাম কি? আমার নাম সাজ্জাদ। ও, আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমি, আম্মু এবং ছোট একটা বোন। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমারও সেম কাহিনী। আমরা কি বন্ধু হতে পারি? পারি। তাহলে কিন্তু তুই করে বলতে হবে। ঠিক আছে, বলবো। ক্লাস শেষে আমরা আরও কয়েকজন বন্ধু আছে, তাদের সাথে তোর পরিচয় করিয়ে দেবো, কেমন? ওকে, দিস। তখন ক্লাসে স্যার প্রবেশ করলো। তার কোনো কথা হলো না। স্যার আসার কিছুক্ষণ পর ইরা ক্লাসে প্রবেশ করলো, তবে স্যার তাকে কিছু বললো না। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। তাই শাহিদের সাথে ক্লাস থেকে বের হলাম। এখন ক্যাম্পাসের বটগাছের নিচে শাহিদের সাথে দাঁড়িয়েছি। শাহিদ ওর বন্ধু বান্ধবের জন্য অপেক্ষা করছে। একটু পর 3জন মেয়ে এবং 2জন ছেলে এসে শাহিদের পাশে দাঁড়ালো। তখন শাহিদ এক এক করে সবাইকে দেখে বলল, এরা হলো আমার বন্ধু রিফা, লিজা, তানহা, আসিফ, আকাশ, আর ও হলো সাজ্জাদ, আমাদের নতুন বন্ধু। তখন মেয়েগুলোর ভেতর থেকে তানহা বলে উঠল, তুমি সেই ছেলেটা না যে কালকে ইরাকে থাপ্পড় দিয়েছিল? আমি মাথা নেড়ে হ্যাঁ জানালাম। ইরা তোমাকে কিছু বলেনি? কি বলবে, কালকে ও নিজের দোষের জন্যই থাপ্পড় খেয়েছে। এটা বলে আমি পিছনে তাকালাম। দেখলাম ইরা রাগে চোখ নিয়ে দিকে আসছে। আমার কথা শুনে ফেলেছে নাকি। শাহিদের দিকে তাকালাম, সেও কিছুটা অবাক হয়ে ইরার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে ইরা আমার একদম সামনে চলে এসছে, চোখে অনেকটা রাগী ভাব। আপনারা আমাকে নিয়ে সমালোচনা করছেন নাকি? সেই রকম কিছু না, আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছিলাম। কিন্তু তুমি এখানে কেন? আমার গাড়ি নিয়ে এসেছিলাম,
তোমরা আমার গাড়ির সামনে দাঁড়িয়ে আছো। আমি ইরার গাড়ির সামনে থেকে একটু দূরে এসে দাঁড়ালাম। আমার সাথে বাকি সবাই এলো। মেয়েটা কোনোদিন ঠিকমতো গাড়ি পার্কিং করে না। তোর কপাল অনেক ভালো যে ইরা তোর কথা শুনতে পায়নি। যদি শুনে ফেলতো তাহলে সমস্যা হয়ে যেতে পারতো। কি সমস্যা হতো সেটা একটু বল। কি যে হতো সেটা আমরা নিজেরাও জানি না। থাক, এইসব বিষয় নিয়ে আর কথা বলা লাগবে না। আমার দেরি হয়ে যাচ্ছে, হোস্টেলে ফিরতে হবে। তারপর আমি সবাইকে বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছিলাম, এমন সময় আম্মুর ফোন। তাই কলটা রিসিভ করে ওনার সাথে কিছুক্ষণ কথা বলে আবার ফোনটা রেখে দিলাম। প্রতিদিনের মতো আজকেও টিউশনি করাতে বের হলাম। যখন সুমাইয়াকে পড়িয়ে টেবিল থেকে উঠতে যাব, এমন সময় সুমাইয়ার আম্মু আমার কাছে এসে বলল, বসো, তোমার সাথে জরুরি কথা আছে। জি বলুন, কি বলবেন? আমার এক আত্মীয় এসেছে এই শহরে, ওনার একটা ছেলে আছে, ক্লাস 5-এ পড়ে। তুমি কি তাকে পড়াতে পারবে? দুপুর 2টা থেকে কি পড়তে পারবে? তুমি যখন সময় দেবে সে তখনই পড়তে পারবে, তাই সময় নিয়ে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে তাকে বলে দেন দুপুর 2টা থেকে পড়াবো। তাদের সাথে সবকিছু ফাইনাল করে আমাকে জানিয়ে দেন, তাই হবে। তাহলে আজকের মতো আসি। সুমাইয়ার আম্মুর উত্তরের অপেক্ষা না করে ওখান থেকে বের হয়ে অন্য বাসায় চলে গেলাম টিউশনি করাতে। আমি অবশ্যই সময়গুলো কেটে যায় এভাবেই টিউশনি করাতে করাতে। অন্য ছেলেদের মতো ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে সময় কাটাতে একদম ভালো লাগে না। রাত 10টায় টিউশনি শেষ করে হোস্টেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালে ভার্সিটি, দুপুর থেকে রাত পর্যন্ত টিউশনি, এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। সকালে ঘুম ভাঙিয়ে ফোনের অ্যালার্মে বিছানা ছেড়ে ফ্রেশ হলাম। তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির দিকে। ভার্সিটির গেটের কাছাকাছি এসে দেখলাম শাহিদ দাঁড়িয়ে আছে। আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, ভার্সিটি যাবি না? হ্যাঁ, তুই এখানে দাঁড়িয়েছিস কেন? এমনি দাঁড়িয়েছিলাম, দেখলাম অনেক সময় আছে, আস্তে আস্তে ভার্সিটিতে প্রবেশ করব। তাই? তার দরকার নেই, চল ভেতরে যাব। আমরা ভার্সিটি গেট দিয়ে বেশি দূরে ছিলাম না, আমাদের লোকেশন থেকে 1 মিনিটের রাস্তা। ভার্সিটির ভেতরে প্রবেশ করে দেখলাম আমাদের বাকি বন্ধুগুলো আগে থেকে চলে এসছে। ক্লাস শুরু হতে এখনো 20 মিনিটের মতো বাকি আছে। তাই সবাই গিয়ে ক্যাম্পাসে একটা গাছের নিচে বসলাম। তোমার ব্যাপারে তো ভালো করে কিছু জানতেই পারলাম না, নিজের ব্যাপারে কিছু বলো। আমার সাথে কয়েকদিন থাকলে এমনিতেই আমার সম্পর্কে জেনে যাবে, তখন নতুন করে বলা লাগবে না। তাই? হ্যাঁ, আমার কাজ আছে, যা ব্যবহার তাতে সবাই বুঝেছে আমি কেমন। ঠিক আছে, আমরাও চেষ্টা করব বোঝবার জন্য। আমি আর এই বিষয়ে কিছু বললাম না, অন্য একটা টপিক নিয়ে গল্প করতে লাগলাম। অন্যদিকে এরা বান্ধবীদের নিয়ে ক্লাসে যাওয়ার সময় খেয়াল করলো আমি, সাইছ, কয়েকজন ছেলে মেয়ে একসাথে গল্প করছি। আমার এইসব ভাব দেখে এরা ওর বান্ধবীকে বলল, দেখো, গরিবদের সাথে গরিবটাকে ভালো মানিয়েছে, কিন্তু আরেক কয়েকটা থাকলে খুব ভালো হতো, তাই না? পাশ থেকে এরার একজন বান্ধবী নীলা বলে উঠল, হ্যাঁ, একদম ঠিক বলেছিস, আরও কয়েকজন থাকলে ভালো হতো। তারপর বলল, চল ওদের একটু ডিস্টার্ব করে আসি। এদিকে আমরা এরাকে আমার কাছে আসতে দেখে বললাম, কি ব্যাপার, এরা আমাদের কাছে আসছে কেন? নতুন কোনো ফোন দিয়ে বানিয়েছে নাকি? সেটাও নিজে ভালো জানে, জানি না আবার অপমান করার জন্য আসছে কিনা। প্রিন্সিপালের কাছে ওর নামে বিচার দিতে পারিস না? দিয়ে কোনো লাভ হবে না, উল্টে সব দোষ আমাদের ঘাড়ে এসে পড়বে। কথা বলার মাঝখানে এরা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর ব্যাগটা থেকে 1000 টাকার একটা নোট বের করে আমাদের দিকে ছুঁড়ে মেরে বলল, এই টাকা তোদের ভিক্ষা দিলাম, যেভাবে ভিক্ষুকের মতো বসে আছিস তাতে না দিয়ে থাকতে পারলাম না। আমাদের কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হলো সেটা একটু বলবেন? তোরা নিজেরা ভেবে দেখ, তোদের কোন দিক দিয়ে ভিক্ষুক মনে হচ্ছে। এটা বলে এরা নিজের মতো চলে গেল। ওর এমন ব্যবহার আমরা কেউ আশা করিনি। আমি টাকা তুলে নিয়ে নিজের মানি ব্যাগে রেখে দিলাম। তুই ওই টাকা মানি ব্যাগে রাখছিস কেন? এই টাকা নিজের কাছে রেখে দিলাম, সময় বুঝি রাখি, সুদে আসলে ফেরত দেব। এখন ক্লাসে চলো। তারপর আমরা সবাই ক্লাসে চলে এলাম। কয়েকটা ক্লাস করে আবার ক্যাম্পাসে এসে বসলাম। বসে বসে গল্প করছিলাম। গল্পের এক পর্যায়ে রিফা বলে উঠল, ইরার অহংকার দিন দিন বেড়ে যাচ্ছে, কিভাবে মানুষকে সম্মান করতে হয় সেটা ভুলে গেছে। এর বাবাও এরকম নাকি? না না, ইরার বাবা অনেক ভালো একজন মানুষ। ইরা ওনার একমাত্র সন্তান হওয়ার কারণে বেশি আদর করেছে, যার ফলে আজ এই অবস্থা। সারা জীবন শুধু আদর করে গিয়েছে, কার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আর শেখায়নি। তোমার হয়েছে কি? কালকে থেকে একটা কথা বলনি, অথচ এখন এত বকবক করে যাচ্ছ যে থামার নামই নিচ্ছ না। আমি এরকমই, কথা কম বলি। গুড, এই অভ্যাসটা সবসময় বজায় রাখবে, দেখবি সবাই তোমাকে পছন্দ করবে।
সবার পছন্দের দরকার নেই, কাছের মানুষগুলো পছন্দ করলেই হবে। আমার কিছু না বলে মোবাইল বের করে সময় দেখলাম। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আজকে আবার 2টা টিউশনি করাতে হবে, তাই 1:45-এই হোস্টেল থেকে বের হতে হবে। এখন 12:30টার কাছাকাছি। আচ্ছা, তাহলে তোরা সবাই থাক, আমার টিউশনি করাতে যেতে হবে। তোর নাম্বারটা দিয়ে যা। ওকে, ফোন বের কর। আমাকে তোমার নাম্বারটা দিয়ে যাও তো। আমি আমার নাম্বারটা সবাইকে দিলাম, ওদের নাম্বারগুলো আমি নিলাম। আচ্ছা, বিকেলে কল করব, আড্ডা দেবো একসাথে, কেমন? আমার সময় হবে না, সেই সময় আমার টিউশনি আছে। সময় থাকবে কখন? আমার হাতে সময় নেই। সকালে ভার্সিটি, দুপুর থেকে টিউশনি শুরু করি একেবারে রাত 10টা পর্যন্ত। এর মাঝে আমার কোনো ছুটি নেই। তুই তো দেখছি আমার থেকেও ব্যস্ত মানুষ। ব্যস্ত থাকতে হবে, কারণ আমি পুরো পরিবার আমার উপরই নির্ভর করে চলে। আমি ঠিকমতো কাজ না করলে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এইরকম কষ্ট হবে দেখেই আমি কাজ করে যাচ্ছি, না হলে কবে বাদ দিয়ে দিতাম। আচ্ছা থাক, আমি গেলাম, না হলে দেরি হয়ে যাবে। ওকে। ওখানে 1 মিনিট দেরি না করে তাড়াতাড়ি হোস্টেলে ফিরে এলাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করলাম। 1:30টার দিকে সুমাইয়ার আম্মুকে কল দিলাম। কিছুক্ষণ রিং হওয়ার পর রিসিভ করলেন। তখন আমি বললাম, আন্টি আমি সাজ্জাদ। হ্যাঁ বলো। তারা কি রাজি হয়েছে? হ্যাঁ, মেসেজ ঠিকানা পাঠিয়ে দিয়েছি। তোমার যখন সময় হয় তুমি গিয়ে পড়িয়ে এসো। আমি আচ্ছা বলে কলটা কেটে দিলাম। কিছুক্ষণ পর ফোনে মেসেজ এলো, বাসার ঠিকানা লিখে পাঠিয়েছে। 2টা পড়াতে চেয়েছি, তাই বেশি দেরি না করে রওনা দিলাম নতুন বাসার নতুন টিউশনি করানোর জন্য। মেসেজের ঠিকানা অনুযায়ী বাসাটা খুঁজে বের করেছি, কিন্তু বাসা দেখে আমি অবাক। কারণ বাসার সামনে অনেক বডিগার্ড দাঁড়িয়ে আছে এবং বাসাটা অনেক বড় এবং সুন্দর করে সাজানো। মনে হচ্ছে এটা কোনো ভিআইপি লোকের বাসা, যার জন্য এত সিকিউরিটি। এই বাসাতে আমার টিউশনি করাতে হবে, এটা ভেবে আমার অনেক ভালোই লাগছে, আবার অবাকও লাগছে। বাসার ভিতরে কি প্রবেশ করতে দেবে? গেটের কাছে কয়েকজন বডিগার্ড দাঁড়িয়ে আছে হাতে রাইফেল নিয়ে। কাছে যেতেও ভয় করছে, যদি গুলি করে তাহলে। অনেক ভয় করছে, তবুও বুকে সাহস নিয়ে গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভেবেছিলাম আমাকে প্রবেশ করতে দেবে না, পথ আটকে বাধা দিবে, কিন্তু ওনারা সেটা কিছুই করলো না। কিন্তু কেন সেটা বুঝতে পারলাম না। বাসার বাগানের ভিতরে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, অনেক কড়া নজর চলছে এখানে। আমি চারদিকে একবার দেখে নিয়ে দরজার কাছে গেলাম। কলিং বেল বাজানোর কিছুক্ষণ পর একটা মহিলা সে দরজা খুলে দিল। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, আপনি কে এবং এখানে কেন এসেছেন? আমি সাজ্জাদ, সবার বাসায় গিয়ে টিউশনি করি। এই বাসাতেও নাকি টিউশনি করাতে হবে, তাই এখানে এসেছি। ও, আপনি ভেতরে আসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। বাকি কথাগুলো ওনার সাথে বলিন। আমি দাঁড়িয়ে না থেকে বাসার ভিতরে প্রবেশ করলাম। মহিলাটি আমাকে ড্রয়িং রুমে নিয়ে সোফায় বসতে বলল। আমি সোফায় বসে পড়লাম। অনেক ক্লান্ত লাগছে, টানা রোদ দিয়ে হেঁটে এসেছি তো। আপনি এখানে বসুন, আমি স্যারকে ডেকে দিচ্ছি। মহিলাটি 2য় তলে চলে গেলেন। আমি বাসার চারদিকে একবার তাকিয়ে দেখলাম, অনেক বড় ড্রয়িং রুম, খুব সুন্দর করে সাজানো। একবার দেখলে বারবার দেখতে মন চাইবে, তবে আমি নিজেকে কন্ট্রোল করে নিলাম। এভাবে দেখলে যে কেউ সন্দেহ করবে, যার ফলে কি হবে জানি না। 5 মিনিট ধরে বসে থাকার পর সেই মহিলাটি ফিরে এসে বলল, আপনি আর একটু অপেক্ষা করুন, স্যার আসছেন। আপনার কিছু লাগবে, চা বা কফি? না না, আমার ওসব কিছু লাগবে না, স্যারের সাথে কথা বলে আমি চলে যাব। ঠিক আছে, তাহলে অপেক্ষা করুন। এই বলে মহিলাটি কোথায় যেন ওধা হয়ে গেলেন। পকেট থেকে মোবাইল বের করে দেখলাম 2টা বেজে 15 মিনিট। আমি মনে করেছিলাম সুমাইয়ার আম্মু সব কথা বলে রেখেছে, কিন্তু উনি তার কিছুই করেনি। এখন সব কিছু আমাকেই ঠিক করতে হবে। এখন 2টা বেজে 45 মিনিট, প্রায় 30 মিনিটের মতো হয়ে গেছে ড্রয়িং রুমে বসে আছি, অথচ কেউ দেখা করতে আসছে না। মহিলাটি কেউ দেখতে পাচ্ছে না, উনি থাকলে আবার ডাকতে পাঠাতাম। আর মাত্র 5 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে যদি কেউ আসে তাহলে কথা বলবো, এবং না এলে আমি চলে যাব। এইসব ভাবতে ভাবতে সিঁড়ির দিকে তাকালাম। একজন মধ্যবয়সী লোক নিচে নামছেন। ওনার মুখের দিকে তাকালাম, যদি চিনতে পারি, কিন্তু তার কিছুই না। ওনাকে আজকের আগে কখনো দেখিনি। উনি এসে আমার সামনে সোফায় বসলেন। তারপর নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে আমাকে বললেন, সিগারেট খাও? আমি মাথা নেড়ে না জানালাম। লোকটি আমার কথার উত্তর না দিয়ে প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরালেন। তারপর বলা শুরু করলেন। তারপর আমাকে নাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি জানো? আমার নাম তারেক তালুকদার, বাংলাদেশের একজন বিখ্যাত বিজনেসম্যান। আমার নাম শুনেছো কি? জি না, আমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে এই দুনিয়ার কোনো খোঁজখবরই শুনতে পারি না, এবং আপনাকেও চিনি না। সমস্যা নেই, আমার একটা ছেলে আছে, ওর নাম সাফাত, ক্লাস 5-এ পড়ে। আমি চাই তুমি আমার ছেলেকে পড়াও।
তোমার নামে অনেক প্রশংসা শুনেছি, তাই তোমাকে সিলেক্ট করলাম। না হলে অনেক দামি দামি টিউটর ওকে পড়ানোর জন্য পাগল হয়ে আছে, তবে তাদের নেইনি। পড়াতে পারবে তো? জি পারবো। আজকে পড়ানোর জন্য এসেছিলাম, কিন্তু এখন সময় হয়ে গেছে অন্য একটা টিউশনিতে যাওয়ার। যাও, সমস্যা নেই। আর কালকে দুপুরে পড়াতে চলে এসো, কেমন? আপনি চিন্তা করবেন না, সময় মতো চলে আসবো। আজকে আসি, কালকে দেখা হবে। ঠিক আছে। আমি কিছু না বলে বাসার ভেতর থেকে বাইরে চলে এলাম। আমার অনেকটা সময় নষ্ট করে দিল। এই একটা বদ অভ্যাসের জন্য এসব লোকদের আমার পছন্দ হয় না। সেটা হলো ঘন্টার পর ঘন্টা মানুষজনকে বসিয়ে রাখা। যারা এই কাজ করে তাদের আমার একদম পছন্দ হয় না। মোবাইল বের করে টাইম দেখলাম, 3:10 বাজে। আজকে একটু লেট হয়ে গেছে। 3:15 থেকে বেশি লেট করা যাবে না, এখন অনেকটা রাস্তা বাকি। দ্রুত যাওয়ার জন্য হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম। অনেক দ্রুত হেঁটে যাওয়ার কারণে সময় মতো টিউশনি ধরতে পেরেছিলাম। সেখানে টিউশনি শেষ করে চলে গেলাম সুমাইয়াদের বাসায়। সুমাইয়াকে পড়াচ্ছিলাম, এমন সময় ওর আম্মু এসে বললেন, তার এক ভাইয়ের বাসায় গিয়েছিলে? হ্যাঁ আন্টি, গিয়েছিলাম। সেখানে ওনার সাথে কথা বলে সবকিছু ফাইনাল করলাম। তারপর টিউশনি করানোর জন্য বের হয়েছি। ও ও আজকে ওনার ছেলেকে পড়াওনি? না আন্টি, আজকে পড়ানোর সুযোগ হয়ে ওঠেনি। ও আচ্ছা। আমি হ্যাঁ বলে সুমাইয়াকে পড়ানো শুরু করলাম। পড়ানো শেষ করে সব টিউশনিগুলো শেষ করে হোস্টেলে ফিরে এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনে। চোখে ঘুম নিয়ে ফোনের দিকে তাকালাম। শাহিদ নামটা স্ক্রিনের উপরে ভাসছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে শাহিদ বলল, ভার্সিটি আসবি না? হ্যাঁ, তুই আসবি না? আমি বের হচ্ছি, তুইও বের হ, না হলে লেট হয়ে যাবে। ঠিক আছে, তুই কল কেটে দিয়ে আমি আসছি। শাহিদ কলটা কেটে দিল। আমি ঘুম ঘুম ভাব নিয়ে বিছানা থেকে নামলাম। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লাম। 15 মিনিট পর ভার্সিটিতে প্রবেশ করে শাহিদকে খুঁজতে লাগলাম। খেয়াল করলাম ক্যাম্পাসের শেষ মাথায় শাহিদ সহ কয়েকজন বসে আছে। তাই দেরি না করে ওদের কাছে চলে যেতে লাগলাম। ক্যাম্পাসের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম ইরা আমার সামনে দিয়ে যাচ্ছে। আমি ইরার পাশ কেটে চলে যাব, এমন সময় কেউ একজন আমার পায়ে ল্যাং মেরে দৌড়ে চলে গেল। আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইরার উপর পড়ে গেলাম। ইরা সহ আমি মাটিতে শুয়ে আছি। 10 সেকেন্ডের ভেতর কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না। আমি এখনো শুয়ে আছি। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি দেরি না করে উঠে দাঁড়ালাম। ইরা এখনো মাটিতে বসে আছে। ইরাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে নিলাম। ইরা উঠে দাঁড়ালো। চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি ইরা থেকে একটু দূরে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলাম, বিশ্বাস করো, এই কাজটা আমি করিনি। কেউ একজন আমাকে বাকি কথাগুলো বলার আগেই ইরা আমার কাছে এসে আমার গালে কষি 2টা থাপ্পড় দিল। তারপর বলতে লাগলো, কি ভেবেছিস আমি কিছু বুঝি না? এসব আমাকে স্পর্শ করার বাহানা। আমার গায়ে হাত দিয়ে এখন ল্যাং মেরেছে এটা বলে চালিয়ে দিচ্ছিস। তুই কি ভেবেছিস এটা বললে আমি তোকে ছেড়ে দেব? দেখ আজকে তোর কি অবস্থা করি। তুমি ভুল ভাবছো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার ফলে এমনটা হয়ে গিয়েছিল। এরা কিছু না বলে রাগী ভাব নিয়ে চলে গেল। আমি বুঝতে পারছি না কিভাবে এরাকে বোঝাবো যে এই কাজটা আমি করিনি, কেউ আমাকে ল্যাং দিয়েছিল, যার জন্য এমনটা হয়েছে। শাহিদ আমার পাশে দাঁড়িয়ে তামাশা দেখছিল। ইরা চলে যাওয়ার পর আমার কাছে এসে বলল, ইরা তোকে থাপ্পড় মারলো কেন? কি করেছিস? আমি শাহিদকে সব ঘটনা খুলে বললাম। এটা শুনে শাহিদ বলল, তুই চিন্তা করিস না, আমি ইরার সাথে কথা বলবো। এবং তুই কি ছেলেটার মুখ দেখেছিস যে তোকে ল্যাং মেরেছিল? না, সবকিছু হুটহাট করে হয়ে যাওয়ার কারণে কে মেরেছিল সেটা দেখতে পারিনি। খুঁজে বের করবো, সমস্যা নেই। এখন চল ক্লাসে যাই। আমি কিছু না বলে শাহিদের সাথে ক্লাসে চলে এলাম। সবগুলো ক্লাস শেষ করে শাহিদের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে দুপুর 2টা থেকে টিউশনি, তাই 1:30টার দিকে বেরিয়ে গেলাম। একসাথে সব টিউশনি শেষ করতে করতে রাত 10টা বেজে গেল। টিউশনি শেষ করে হোস্টেলে ফিরছিলাম। হোস্টেল প্রায় কাছাকাছি চলে এসেছি। এমন সময় কয়েকটা বাইক এসে আমার রাস্তা আটকে দাঁড়ালো। মোট 3টা বাইক ছিল, 2জন ছেলে এবং 1জন মেয়ে। ছেলে দুটো কোনো প্রকার কথা না বলে আমার কাছে এসে 2 হাত শক্ত করে চেপে ধরলো। কি ব্যাপার, আপনারা আমার হাত ধরলেন কেন? ছাড়ুন আমায়। ডান হাতটা দৌড়ে থাকা ছেলেটা বলল, তোকে ছাড়বো, তবে একটু অপেক্ষা কর, শরীরের কয়েকটা হাড্ডি নাজেহাল করি। মানে কি করবেন আপনারা? আমাকে মারবেন নাকি? যখন বুঝতে পেরেছিস তাহলে বলছিস কেন? ম্যাম, আপনি আসুন। আমার হাত ধরে থেকে ছেলেটি লেডি বাইকারকে ডাকলো। মেয়েটা হেলমেট পরে আছে, যার ফলে ওর মুখটা দেখতে পাচ্ছে না। বাইক থেকে নেমে নিচের হেলমেট খুললো। তারপর হকি স্টিক নিয়ে আমার দিকে আসতে লাগলো। মেয়েটার চেহারা দেখে আমি অবাক, কারণ মেয়েটা হলো ইরা। ইরা বাইক চালাতে পারে এটা আগে জানতাম না। এর সাথে এটাও বুঝতে বাকি থাকলো না যে ছেলে দুটো কেন আমাকে ধরে রেখেছে। ইরা হাতে হকি স্টিক নিয়ে সামনে এসে দাঁড়ালো।
তারপর হকি স্টিক নিজের কাঁধে তুলে নিয়ে বলল, কি আমাকে এখানে দেখে অবাক হচ্ছিস? অবাক হওয়ারই কথা। তোকে বলেছিলাম না আমাকে স্পর্শ করার প্রতিশোধ আমি নেব। এখন তুই দেখতে পাবি তোর কি অবস্থা করি। ইরা, এরা তুমি আসল সত্য না জেনে বিশাল বড় ভুল করতে চলেছ। তখন ইচ্ছে করে তোমার উপর পড়ে যায়নি। এরা আমার কোনো কথা শুনলো না। হকি স্টিক দিয়ে আমার মাথায় জোরে আঘাত করলো, যার ফলে মাথা দিয়ে রক্ত বেরোতে লাগলো। রক্ত দেখে হাত ধরে থাকা ছেলে দুটো হাত ছেড়ে দিল। আমি মাথায় হাত দিয়ে রাস্তার উপরে বসে পড়লাম। রক্তের সাথে প্রচুর ব্যথাও করছে। এত ব্যথা এর আগে কখনো পাইনি। রক্ত শরীর বেয়ে গায়ে থাকা শার্টে লেগে গিয়েছে। গোলাপি রঙের শার্ট রক্তের জন্য লাল হয়ে গিয়েছে। আমি রাস্তার উপরে মাথায় হাত দিয়ে বসে ব্যথায় চিৎকার করছি। এরা নিজের হাতে থাকা হকি স্টিক ছেলেগুলোর কাছে দিয়ে আমার সামনে এসে বলল, এরপর থেকে আমাকে টাচ করার চেষ্টা করলে এর থেকেও খারাপ অবস্থা করব। তুই আজকে প্রথম দেখে কিছু বললাম না। এটা বলে ইরা সহ ছেলেগুলো বাইক নিয়ে চলে গেল। আমি মাথায় হাত দিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে থাকতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আরেকটু হাঁটলেই হোস্টেল পেয়ে যাব। এখান থেকে হোস্টেলের গেট দেখতে পাচ্ছি। রাস্তায় তেমন কেউ নেই যে তার কাছ থেকে সাহায্য চাইব। মাথায় প্রচুর ব্যথা নিয়ে আস্তে আস্তে করে হাঁটছি। হোস্টেলের গেটে একজন দারোয়ান আছে। গেটে থেকে একটু দূরে আমাকে এমন অবস্থায় দেখতে পেয়ে কয়েকজন ছেলে নিয়ে আমার কাছে এলেন। দারোয়ান চাচাকে আমি দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ি। খুব কষ্টে বললাম, চাচা আমাকে বাঁচান। এরপর কি হলো মনে নেই। যখন চোখ খুললাম নিজেকে নিজের খাটে আবিষ্কার করলাম। পাশে শাহিদ ওর মাথায় হাত দিয়ে বসে আছে। আমি উঠে বসলাম। অনেক ব্যথাও করছে। শরীরের দিকে তাকালাম, গায়ের শার্ট নেই। আমার জ্ঞান ফিরছে এটা শাহিদ লক্ষ্য করেনি। শাহিদ, আমার শার্ট কোথায়? হঠাৎ করে আমার কণ্ঠ শুনতে পেয়ে শাহিদ খাটের দিকে তাকালো। তারপর কিছুটা অবাক কণ্ঠে বলল, তোর জ্ঞান ফিরেছে কখন? এই তো কিছুক্ষণ হলো। তো বসে আছিস কেন? শুয়ে থাক, না হলে মাথায় সমস্যা হবে। আরে এইসব নিয়ে কিছু হবে না। আমাকে এটা বল, তুই এখানে কিভাবে এসেছিস? আমাকে কালকে রাতে ইরা কল করে বলেছিল তোকে নাকি অনেক মারধর করেছে, তাই তোকে দেখতে এসেছি। কি হয়েছিল কালকে রাতে? সে অনেক ঘটনা। আমি ওয়াশরুমে যাব। এটা বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। আয়নার দিকে দাঁড়ালাম, মাথায় ব্যান্ডেজ করা। তার সত্ত্বেও ব্যথা করছে। জানি না কয়দিনই ব্যথা করবে। যাই হোক, ওইসব চিন্তা বাদ দিয়ে ফ্রেশ হলাম। তারপর ওয়াশরুমের বাইরে বের হয়ে দেখলাম শাহিদ এখনো বসে আছে। আমি গিয়ে ওর পাশে বসলাম। শাহিদ আমার হাতে কয়েকটা ওষুধ ধরিয়ে দিয়ে বলল, ওষুধগুলো খেয়ে নিস, ব্যথা করবে না। এবং আজকের মতো আমি গেলাম, টিউশনি করাতে যেতে হবে। কয়টা বাজে? দুপুর 1টার মতো বাজে। আমি অজ্ঞান ছিলাম কতক্ষণ? তুই কালকে রাত থেকে অজ্ঞান হয়েছিলি, কিছুক্ষণ আগে তোর জ্ঞান ফিরেছে। ও, ভালো হয়েছে। এখন চল আমি টিউশনি করাতে যাব। তুই অনেক অসুস্থ, আজকের দিনটা রেস্ট কর। কালকে থেকে না হয় টিউশনি করাতে যাবি। কালকে নতুন টিউশনি ধরেছি, আজকে না গেলে কেমন দেখা যায় এটা বলতো? কিছুই হবে না, বলবি আমি ইচ্ছে করে বাদ দিতে চাইনি, আমার শরীরের অবস্থা খারাপ ছিল তাই আসতে পারিনি। আজকের মতো বিশ্রাম কর, কালকে থেকে আবার টিউশনি শুরু করিস, ভালো হবে। ঠিক আছে, তাহলে যা। এবং আমাকে ল্যাং মেরেছিল কি, ওকে খুঁজে পেয়েছিস? হ্যাঁ, খুঁজে পেয়েছি। লিজার কাছ থেকে খবর নিলাম ওই ছেলেটা নাকি ভার্সিটি আসেনি। কালকে আমি এবং তুই একসাথে ভার্সিটি যাব, তারপর ছেলেটাকে দৌড়ে সাহায্য করব। কি বলিস? অবশ্যই, আজকে থাক, কালকে ভার্সিটিতে দেখা আমি করবে। ওকে বললাম। সে চলে যাওয়ার পর আমি লাঞ্চ করতে চলে গেলাম। আজকে হোস্টেলে অনেকে আমার দিকে তাকিয়ে আছে। অনেকে তো জিজ্ঞেস করেছে এখন শরীরের অবস্থা কেমন, কালকে রাতে কি হয়েছিল। আমি শুধু বলেছি ভালো আছি, এবং কালকে রাতে কি হয়েছিল সেটা জানি না। ব্যাস, এটা শুনে কেউ আর কোনো প্রশ্ন করলো না। ওরা বুঝতে পেরে গেছে আমার মুখ থেকে আসল ঘটনা বের হবে না। লাঞ্চ শেষ করে ওষুধ খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। মাথার ব্যথা এখনো আছে, জানি না কবে ঠিক হবে, মুক্তি পাবো কবে এই যন্ত্রণা থেকে। এবং ইরার বিষয়টা দেখতে হবে। ইরার অনেক সাহস বেড়ে গেছে, সময় বুঝে ইরাকে সাহায্য করব। সেদিন এই দিনটা ঘুমে কেটে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আজকে মাথার অনেকটা ব্যথা কম। আমার এই খারাপ অবস্থার ব্যাপারে এখন আম্মু বা বোনকে জানাইনি, আর জানাবো না। চিন্তা করবে প্রচুর। বিছানা ছেড়ে দিয়ে ফ্রেশ হলাম, তারপর রেডি হয়ে চলে গেলাম ভার্সিটির দিকে। হঠাৎ করে গেটের সামনে শাহিদের সাথে দেখা। তোর শরীরের অবস্থা কেমন? আগের চেয়ে অনেক ভালো। দেখ, এরা তোকে অনেক কথা শোনাবে, হাসাহাসি করবে, তুই ওদের ইগনোর করার চেষ্টা করবি, তাই হবে। ঠিক আছে। তারপর আমরা দুজন ক্লাসে চলে এলাম। শাহিদের কথা মতো ইরা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছিল, আমি সেদিকে খেয়াল করিনি। নিজের মতো ক্লাস করে হোস্টেলে ফিরে এসেছি। তারপর দুইটা থেকে টিউশনি করাতে শুরু করে দিয়েছি। এভাবে আমার দিন কাটতে লাগলো। পড়াশোনা এবং টিউশনির মাঝপথে শুধু ইরা কাটা হিসেবে দাঁড়িয়ে আছে। তবে এখন আর ওকে তেমন পাত্তা দিব না বলেই ঠিক করেছি। এভাবে 3 মাস কেটে গেল। 3 মাস পর
এই কয়েক মাসে এরা প্রচুর ডিস্টার্ব করেছে, অনেক জায়গায় আমাকে অপমানও করেছে, ওর বন্ধুদের নিয়ে হাসাহাসিও করেছে, কিন্তু আমি ওকে পাত্তা দিইনি। নিজে সবটুকু দিয়ে চেষ্টা করেছি এরা থেকে নিজেকে দূরে রাখার, কিন্তু এরা নিজে বারবার আমাকে অপমান করতে চলে আসতো। একদিন ভার্সিটি শেষ করে হোস্টেলে ফিরছিলাম। হোস্টেল থেকে অনেকটা দূরে ছিলাম, যেখানে মানুষজন দেখা যায় না বললেই চলে। এমন একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় এরা একটা বাইক নিয়ে এসে আমার পথ আটকে দাঁড়ালো। কিরে, আজকাল তোর ভাব বেড়ে গিয়েছে নাকি? আমাকে দেখে এমন ব্যবহার করিস যেন তোর সাথে আমার কিছুই হয়নি। আমি আপনার সাথে কথা বলতে চাই না, আমার অনেক কাজ আছে, আমাকে হোস্টেলে ফিরতে হবে, তাই বাই। এটা বলে পাশ কাটিয়ে হাঁটতে লাগলাম। আপনাদের বলে রাখি, এই রাস্তায় তেমন যানবাহন চলাচল করে না, করলেও সেটা সংখ্যায় অনেক কম। আমি হাঁটছিলাম, তখন এরা পেছন থেকে অনেক স্পিডে বাইক নিয়ে আমার পাশ দিয়ে চলে গেল। এরার বোধহয় আমাকে ধাক্কা মারতে চেয়েছিল, কিন্তু পারিনি। লুকিং গ্লাস দিয়ে ইশারা করে বলল, বেঁচে গেলি। এরার এরকম ব্যবহার আজ প্রথম নয়, অনেক দিন ধরে এমন ব্যবহার শুরু করেছে। আমার সাথে কেন এমন করছে সেটা আমার জানার বাইরে। মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম, এরা এখন আমার আশেপাশে বাইক নিয়ে ঘোরাঘুরি করছে। হঠাৎ একটা চিৎকার শুনে মাথাটা তুলে সামনে তাকালাম, দেখলাম বাইক সহিরা মাটিতে পড়ে আছে। ওর সামনে ছোট্ট একটা মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম অ্যাক্সিডেন্ট করেছে। তাড়াতাড়ি করে ইরার কাছে গেলাম। এরা বেহুশ হয়ে পড়ে আছে, মাথা হাত পা অনেক জায়গায় কেটে গেছে, তার সাথে সেখান দিয়ে অনেক রক্ত পড়ছে। এ রাস্তায় তেমন কোনো গাড়ি পাওয়া যায় না, ট্রাকওয়ালাও পালিয়ে গেছে। এরাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচতে পারবে না। এখন বেশি ভাবা যাবে না, এখানে যত সময় নষ্ট করব ততই সমস্যা হবে, তাই ইরাকে কোলে তুলে নিলাম। তারপর হাসপাতালের দিকে যেতে লাগলাম। সামনে একটা বাজার পড়বে, সেখানে বড় বড় হাসপাতাল আছে, তবে এভাবে গেলে অনেকক্ষণ সময় লাগবে। এই রাস্তায় তেমন গাড়ি চলে না, কিভাবে তো পথ যাবো ভেবেই পাচ্ছিলাম না। এমন সময় একটা সিএনজি এসে আমাদের পাশে দাঁড়ালো। আমার হাতে রক্তাক্ত অবস্থায় ইরাকে দেখতে পেয়ে সিএনজি চালক বলল, কি হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে নাকি? শরীর দিয়ে অনেক রক্ত বের হচ্ছে, আপনি ওনাকে নিয়ে সিএনজিতে উঠুন, দ্রুত হসপিটালে যেতে হবে। আমার কাছে ভাড়ার টাকা নেই, সব শেষ হয়ে গিয়েছে। আমার কথাটা শুনে সিএনজি চালক অবাক দৃষ্টিতে তাকালেন। গভীর চিন্তায় মগ্ন তিনি। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে চিন্তায় জগৎ থেকে ফিরিয়ে নিয়ে কিছুটা তাড়াহুড়ো কণ্ঠে বললেন, আরে ভাই, টাকার চিন্তা পরে করব, টাকার থেকে এই মানুষের জীবন অনেক মূল্যবান। আপনি দেরি না করে গাড়িতে উঠে পড়ুন, রোগীর অবস্থা অনেক খারাপ, আরও দেরি হলে না হলে রোগী বাঁচতে পারবে না। আমি কোনো কথা না বলে ইরাকে নিয়ে সিএনজিতে বসে পড়লাম। সিএনজি চালক এক সেকেন্ডও দেরি না করে সিএনজি টান দিলেন। 2 মিনিট পর আমরা হাসপাতালের সামনে চলে এলাম। আমি ইরাকে কোলে নিয়ে ইমার্জেন্সি ওয়ার্ডে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ইরার হাত এবং নাক চেক করে বললেন, রোগীর অবস্থা অনেক খারাপ, তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিতে হবে, না হলে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। ঠিক আছে, আপনি ওনার চিকিৎসা করুন, সমস্যা নেই। আমার কথা শেষ হতে না হতেই নার্স এসে ইরাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। থিয়েটারে ইরার চিকিৎসা চলছে। পায়ে অপারেশন করতে হবে, এটা একদম নিশ্চিত, কারণ পায়ে অনেক আঘাত পেয়েছে, বোধহয় পা ভেঙে গিয়েছে। সিএনজি চালক এখন আমার পাশে দাঁড়িয়েছে। ওনার পরিবারের কারো নাম্বার থাকলে কল করে হাসপাতালে আসতে বলুন, আমরা কতক্ষণ থাকবো? হ্যাঁ, সেটা ঠিক বলেছেন, তবে আমার কাছে ওর পরিবারের কোনো নাম্বার নেই। মেয়েটা আমার সাথে পড়তো এই পর্যন্তই। আপনার সমস্যা হলে আপনি চলে যেতে পারেন। সেই অসময়ে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, মানুষের জন্য যতক্ষণ আপনাকে সাহায্য করলাম, তখন না হয় কয়েকটা টাকা ইনকাম করতাম। আজকে সেটা না হলেও সমস্যা নেই, বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম করতে পারবো, কিন্তু আজ ওনাকে হাসপাতালে না নিয়ে এলে জীবন বাঁচাতে যেত না। টাকা থেকে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সত্যি, বর্তমান যুগে যদি আপনার মতো সবাই হতো, তাহলে দেশে অহংকার বলে কোনো শব্দই থাকতো না। কিন্তু দেখুন, টাকার পেছনে দৌড়ে দৌড়ে জীবনের মূল্য দেওয়া সবাই ভুলে গেছে। আমরা আপনাকে কখনো বলতে পারবো না, এসব আমাদের রক্তে মিশে আছে, তাই হাজার চাইলেও আমরা পরিবর্তন হতে পারবো না। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম সুরজ মিয়া। ও আচ্ছা। আচ্ছা, তাহলে থাকুন, পরে যদি দেখা হয় তাহলে আবার কথা হবে, এবং দোয়া করবেন আমার জন্য। এটা বলে সুরজ ভাই চলে গেল। লোকটা গরিব হলেও তার মন অনেক ভালো, মানুষকে সাহায্য করতে জানে এবং অন্যের জীবনের মূল্য দিতে জানে। এখনকার মানুষের একটু টাকা পয়সা হলে অহংকার দেখানো শুরু করে দেয়, তবে সে অহংকার বেশি দিন থাকে না। এটার মতো তারও পতন ঘটে। সুরজ ভাই চলে যাচ্ছিলেন, আমি সেদিকে তাকিয়েছিলাম। এমন সময় একজন নার্স হাতে একটা পেন পেপার নিয়ে হাতে ধরিয়ে দিয়ে বললেন, রোগীর অপারেশন শুরু হয়ে গিয়েছে, আপনি এইখানে স্বাক্ষর করে দিন। এবং আপনি রোগীর কি হন? আমি কাগজে স্বাক্ষর করতে করতে কিছুটা মুচকে হাসিতে বললাম, আমি ওনার খুব দূরের একজন বন্ধু। ওনার পরিবারের কারোর নম্বর থাকলে কল দিন, হাসপাতালে আসতে বলুন। এটা বলে নার্স আবার অপারেশন থিয়েটারে চলে গেল। আমি পকেট থেকে মোবাইল বের করে
শাহিদকে কল দিয়ে সব ঘটনা খুলে বললাম। আমার সব কথা শুনে শাহিদ বলল, কোন হাসপাতালে আছিস? আমি হাসপাতালের ঠিকানা বললাম। শাহিদ বলল, তুই চিন্তা করিস না, আমি এটার বাবাকে নিয়ে হাসপাতালে আসছি, তুই সেখানে থাক। আমি কিছু বলিনি, কলটা কেটে দিয়ে হোস্টেল দিকে ফিরে যেতে লাগলাম। গায়ে নর্মাল একটা গেঞ্জি পরে আছি, গেঞ্জির উপরে আমার পছন্দের একটা শার্ট ছিল, কিন্তু সেটা ইরার মাথার সাথে বেঁধে দিয়েছি। চিন্তিতে থাকাকালীন সময়ে কাঁধে ব্যাগ, গায়ে নর্মাল গেঞ্জি পরে যেতে লাগলাম হোস্টেলের দিকে। আমি চাইলে সেখানে থাকতে পারতাম, কিন্তু থাকলাম না। একটু পর আমাকে আমার টিউশনে আছে, সেটা করতে যেতে হবে। শাহিদকে খবর দিয়ে দিলাম ইরার আব্বু আম্মুকে নিয়ে চলে আসবে। ইরা নিজের পাপের শাস্তি পেয়েছে। অহংকার যে পতনের মূল, সেটা ইরাকে দেখে বোঝা উচিত। হাসপাতাল থেকে বের হয়ে হোস্টেলে ফিরে এলাম। আমার শরীরের অনেক জায়গায় রক্ত লেগে আছে, সেগুলো দেখে হোস্টেলের অনেকে আমার দিকে তাকিয়ে আছে। সেদিকে বেশি পাত্তা না দিয়ে আমি আমার মতো নিজের রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাটের উপর বসেছিলাম, এমন সময় আমার রুমমেট সুজন এসে বলল, ভাইয়া, আপনি ঢাকা এসেছেন কয় বছর হলো? 2.5 বছর তো হবেই। সুমাইয়াকে পড়ানো শুরু করেছেন কবে থেকে? সুমাইয়াকে পড়াই ক্লাস 6 থেকে, এখন সে ক্লাস 9-এ পড়ে। আবার আমি ঢাকা এসেছি 2.5 বছরের মতো হয়েছে। তাহলে তো আপনার 3.5 বছর হওয়ার কথা। আপনার হিসাবে কোনো ভুল আছে নাকি? সেরকম কিছুই নেই, আমার কথা শোনো, হিসাব মিলে যাবে। ঠিক আছে, বলুন। আমি সুমাইয়াকে ক্লাস 6 থেকে পড়ানো শুরু করেছি। সে ক্লাস 6-এ ফাইনাল পরীক্ষা দিয়ে ক্লাস 8-এ ভর্তি হয়েছে, ফলে এমন ঝামেলা সৃষ্টি হয়েছে। এখন বুঝলাম সুমাইয়া ক্লাস 7 পড়েনি, 6 থেকে 8-এ ভর্তি হয়েছে। হ্যাঁ, সে অনেক ভালো ছাত্রী হওয়ার কারণে তাকে 6 থেকে 8-এ ভর্তি করে দিয়েছে। মাঝে একটা ক্লাস মিস করেছে, এতেও সমস্যা হয় না? সে বিষয়ে আমি বলতে পারবো না। সুমাইয়ার আম্মু এবং সুমাইয়া মিলে ডিসিশন নিয়েছিল, সেই মোতাবেক চলছে আমার কাজ। শুধু সুমাইয়াকে পড়ানো, আমি সেটাই করি। তুমি সুমাইয়াকে চিনো কিভাবে? আমি একসময় সুমাইয়াদের বাসায় থাকতাম, তাই চিনি। ও ভালো। আচ্ছা, তাকে আমি লাঞ্চ করতে যাব এবং তারপর টিউশনি করাতে যেতে হবে। ঠিক আছে, যান। আমি সুজনকে কিছু না বলে লাঞ্চ করতে চলে গেলাম। লাঞ্চ করা শেষ হলে টিউশনি করতে বের হলাম। আজকে রেস্ট নেওয়ার সময় ঠিক মতো পাচ্ছি না, কাজের উপর দিয়ে জীবনটা পেরিয়ে যাচ্ছে। প্রথমে তারক তারেকদারের ছেলেকে পড়ালাম, তারপর ক্লাস 7-এর একজন ছাত্রকে, তার ছাত্রী সুমাইয়াকে, এভাবেই সবগুলো টিউশনি শেষ করলাম। রাতে টিউশনি শেষ করে হোস্টেলে এসে ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম, এমন সময় শাহিদের ফোন। কলটা রিসিভ করতে শাহিদ বলা শুরু করলো, হ্যালো সাজ্জাদ, কোথায় আছিস? আমি হোস্টেলে আছি, তুই কোথায় আছিস? আমি হাসপাতালে ইরার সঙ্গে দেখা করতে এসেছি। ও, এর অবস্থা এখন কেমন, ভালো আছে নাকি খারাপ? ওর অবস্থা অনেক ভালো, তবে পা ভেঙে গিয়েছে, তার সাথে মাথায় এবং হাতে আঘাত পেয়েছে। সেটা তো পাবেই, মানুষের সাথে খারাপ আচরণ করলে এমন অবস্থাই হবে। থাক, ওইসব কথা বাদ দে, কালকে ভার্সিটি আসিস, কথা হবে। ঠিক আছে, আসবো। এটা বলে কলটা কেটে দিলাম। তারপর শুয়ে পড়লাম। আজকে সারাদিন আম্মু বা অবনী কারোর সাথেই কথা বলা হয়নি এবং সবাই ঘুমিয়ে পড়েছে, তাই কল দিয়ে ঘুম নষ্ট করার কোনো মানেই হয় না। কালকে সকালে না হয় কথা বলে নেব। সকল চিন্তা ভাবনা শেষ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভার্সিটি গেলাম। আজকে ভার্সিটির অনেকটা শান্ত হয়ে আছে, কারণ এর আবার বন্ধু বান্ধব কেউ আসেনি। এরা তো হাসপাতালে ভর্তি আছে, কিন্তু এরার বান্ধবীরা কোথায় আছে সেটা জানি না। ক্লাসে গিয়ে দেখলাম শাহিদ লিজা বসে আছে। ওদের কাছে গিয়ে ইরার কথা জিজ্ঞেস করলাম। ইরার অবস্থা নাকি অনেকটা খারাপ, কালকে রাতে একটু ভালো ছিল, কিন্তু আজকে সকালে অনেকটা খারাপ হয়ে গেছে। শাহিদের মুখ থেকে এমন কথা শুনে আমি কিছু বললাম না। হঠাৎ করে ক্লাসের মাঝে আমার ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম আম্মু কল করেছে। কলটা রিসিভ করতে আম্মু এমন একটা কথা বললো যেটা শুনে আমার কলিজাটা কেঁপে উঠলো, কারণ আম্মু বলেছিল, তুই একটু বাড়িতে আসতে পারবি? অবনীর আজকে ভোরে অনেক অসুস্থ হয়ে পড়েছিল, শরীরে অনেক জ্বর, আমি একা সব সামলাতে পারছি না, তুই একটু বাড়িতে আয়। অবনী অসুস্থ এটা শুনে আমার নিজের অবস্থায় খারাপ হতে লাগলো। তো নিজেকে ঠিক রেখে বললাম, জ্বর কখন এসেছে? আজকে ভোর 6টা-7টার দিক করে হবে। ডাক্তারের কাছে গিয়েছিলে? আমি একা কিভাবে নিয়ে যাব? তুই একটু আয়, তোর বোনের শরীর খারাপ আর তুই আসবি না, এটা কেমন হয়? আম্মুর কথা শুনে কি বলবো ভেবে পাচ্ছি না। ঠিক কথাই তো বলেছে, আমার বোনের শরীর খারাপ অথচ আমি দেখতে যাব না, এটা অনেক খারাপ দেখায়। তুমি কলটা রেখে দাও, আমি একটু পর আবার কল দিচ্ছি। আম্মু আর কিছু না বলে কলটা কেটে দিল। আমার চিন্তা মাথা মুখ দিকে শাহিদ বলল, কি হয়েছে, তোকে চিন্তিত লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আজকে পরে অবনী অনেকটা অসুস্থ হয়ে পড়েছে, তাই আম্মু বাড়িতে যেতে বলেছে। সমস্যা কি? যা গিয়ে ঘুরে আয়। যাবো কিভাবে, আমার কাছে তেমন টাকা নেই,
কয়েক হাজার টাকা আছে, সেগুলো দিয়ে হবে না। আমার পাশে লিজা বসেছিল। টাকা নেই এই কথা শুনতে পেয়ে লিজা লিজার ব্যাগ থেকে 5,000 টাকা বের করে বলল, এই টাকাগুলো নাও এবং বাড়িতে গিয়ে ঘুরে এসো। না, তোমার টাকাগুলো নিতে পারবো না। তুমি যদি আমাকে বন্ধু মনে করে থাকো তাহলে টাকা নিবে। কত মানুষকে বিনা কারণে টাকা দিলাম, তোমাকে তো তোমার দরকারে দিচ্ছি, তাই না? তোমার যখন হাতে হবে আবার আমাকে ফিরিয়ে দিও, আর ফিরিয়ে দিতে না পারলেও সমস্যা নেই। লিজা কথাটা বলে আমার হাতের ভেতরে টাকাগুলো দিয়ে দিল। এবার আমি না করতে পারলাম না। এখন না করলে লিজার অসম্মান করা হবে। তার সাথে বন্ধুত্বর কথা উঠেছে, না বলে দিলে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এখন নিয়ে রাখি, পরে যখন হাতে টাকা আসবে তখন না হয় দিয়ে দেবো। টাকাগুলো নিয়ে মানি ব্যাগে রাখলাম। তারপর বললাম, তাহলে তোমরা থাকো, আজকে ক্লাস করবো না, বাস ধরতে হবে। আমার কথা শুনে শাহিদ এবং লিজা একসঙ্গে বলল, ঠিক আছে যাও, ফোনে কথা হবে। ওদের সাথে কথা শেষ করে ভার্সিটি থেকে বের হয়ে হোস্টেলে ফেললাম। তারপর ফ্রেশ হয়ে নিয়ে নিজের জামা কাপড় ব্যাগে তুললাম। সবকিছু রেডি করে নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। প্রায় 1 বছর পর বাড়িতে যাচ্ছি। এক অন্যরকম ফিলিংস হচ্ছে, অনেকদিন পর সবাইকে দেখতে পারবো। তবে এটা ভেবে কষ্ট পাচ্ছি যে অবনী খুবই অসুস্থ। অবনীর কিছু হয়ে গেলে নিজেকে ঠিক রাখতে পারবো না। আমার গন্তব্য যেতে এখনো 4 ঘন্টার মতো লাগবে। অনেক রাস্তা, তার উপর জ্যাম থাকলে আর বলা লাগবে না। কখন গিয়ে পৌঁছাবো সেটা বলতে পারবো না। বাসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলাম। হঠাৎ করে আমার ফোনটা বাজতে লাগলো। পকেট থেকে বের করে দেখলাম আম্মু কল করেছে। হ্যাঁ আম্মু বলো। কোথায় আছিস? আসবি কি? হ্যাঁ, রওনা দিয়েছি, কয়েক ঘন্টার ভেতরে পৌঁছে যাব। অবনী শরীরের অবস্থা কেমন? এখন জ্বরের তাপমাত্রা অনেকটা কম। ও, অবনীর খেয়াল রেখো, আমি আসার সময় ডাক্তার নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে আসিস। ঠিক আছে বলে কলটা কেটে দিয়ে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে লাগলাম। আমার সিট জানালার পাশে পড়েছে, তাই এত সুবিধা পাচ্ছি। দীর্ঘ 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর চলে এলাম নিজের চিরচেনা শহরটাতে। এমনিতে আসতে 4 ঘন্টা লাগে, কিন্তু রাস্তায় কিছুটা জ্যাম থাকার কারণে 1 ঘন্টা লেট হয়েছে। বাজার থেকে আমার চেনা একজন ডাক্তার নিয়ে বাড়ির দিকে যেতে লাগলাম। এই 1 বছরের শহরটা অনেক উন্নত হয়ে গেছে। রিক্সা করে আরো কিছুক্ষণ যাওয়ার পর বাড়ির সামনে এসে নামলাম। তারপর ডাক্তারকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে অবনীকে দেখালাম। আমার সাথে ডাক্তার থাকার কারণে আম্মু কিছু বললো না, এবং অবনী তো কথাই বলতে পারছে না জ্বরের কারণে। ডাক্তার জ্বরের তাপমাত্রা দেখলেন 104 ডিগ্রি। হঠাৎ করে এত জ্বরের কারণে কয়েকটা ওষুধ লিখে দিলেন এবং নিয়ম অনুসারে খাওয়াতে বললেন। ডাক্তারের কাজ শেষ হয়ে যাওয়ার পর উনি চলে গেলেন। শুধু ওষুধগুলো বাজার থেকে কিনে আনতে হবে, তাই বাড়ি থেকে বের হবো এমন সময় আম্মু এসে বললেন, এখন আবার কোথায় যাচ্ছিস? খাওয়া দাওয়া করে যা। এসে করবো, আগে ওষুধগুলো কিনে নিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আম্মুর সাথে আর কথা না বেরে আবার বাজারে এলাম। একটা ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে নিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে দেখলাম অবনী বসে আছে। আমি ওর কাছে গিয়ে মাথায় হাত দিয়ে বললাম, এখন কেমন লাগছে? একটু ভালো। ওষুধ নিয়ে এসেছি, হালকা খাবার খেয়ে সেগুলো খেয়ে নিস। তুই খাবি না? আর এত চিকন হয়ে গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করিস না? শরীরে তো শুধু হাড্ডি। শরীরের গোস্ত ফ্রিজে রেখে দিয়েছি, বাইরে রোদের জন্য নষ্ট হয়ে যেতে পারে। মজা করার অভ্যাসটা আর গেল না। আমি মুচকি একটা হাসি দিয়ে নিজের রুমে চলে এলাম। রুমটা যেমন রেখে গিয়েছিলাম তেমনই আছে। আমার রুমের জানালা খুলে দেখলাম পাশের বাসার দেয়ালে লেখা আছে, এই বাসা বিক্রি করা হবে, যারা ক্রয় করতে ইচ্ছুক তারা নিচের নাম্বারে যোগাযোগ করুন। তখন আম্মু আমার রুমে খাবার নিয়ে এলো। খাবারগুলো খাটের উপর রাখতে বলল, বাইরে কি দেখিস? আমার পাশে যে বিল্ডিং আছে সেটা বিক্রি করবে নাকি? হ্যাঁ, তারা অনেক টাকা লোন নিয়েছে, সেটা পরিশোধ করার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছি। আমি আর কিছু বললাম না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। শরীরটা বড্ড ক্লান্ত। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমাকে ডাকছে। চোখ খুলে দেখি অবনী আমার পাশে বসে আমাকে ডাকছে। শরীরে জ্বর নিয়ে আমাকে ডাকছে কেন সেটা জানার জন্য বললাম, কি হয়েছে? শরীরে এত জ্বর নিয়ে আমাকে ডাকছিস কেন? একা একা ভালো লাগছে না, তোর সাথে গল্প করব তাই ডাকছি। তো জ্বর কেমন? ওষুধ খেয়েছি তাই অনেকটা কম। ও, এখন বিশ্রাম কর। জ্বর ঠিক হওয়ার পর যত ইচ্ছে গল্প করিস, সমস্যা নেই। এখন আমার বিছানায় শুয়ে থাক, না হলে শরীর খারাপ করবে। অবনী আমার খাটে শুয়ে পড়লো। শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে উঠলো, ভাইয়া তোর না গেলে হয় না, আমাদের সাথে এই বাড়িতে থেকে যা, দেখবি অনেক মজা হবে। থাকার ব্যবস্থা থাকলে কি সে শহরে গিয়ে পড়ে আছি? কবে বাড়িতে ফিরে আসতাম, কিন্তু আসতে পারবো না। তোর ওখানে ভালো লাগে? না লাগলে কিছু করার নেই, বাধ্য হয়ে থাকতে হয়।
এবার এতদিন পর এসেছিস, কয়েকদিন থাকবি। 3-4 দিন থেকে চলে যাব। অবনীর কিছু বলল না। জ্বরের মাথায় অনেক উলটপালট প্রশ্ন করছে, যার উত্তরগুলো আমাকে দিতে হচ্ছে। খেয়াল করলাম অবনী আমার বিছানাতে ঘুমিয়ে পড়েছে। এখন এখানে যদি ঘুমোতে দিই তাহলে অবনীর দেখাশোনা করতে সমস্যা হবে, তাকে নিজের রুমে পাঠিয়ে দেওয়াই ভালো হবে। অবনী ওঠ, নিজের বিছানায় যা। না, আমি আজকে তোর সাথে ঘুমাবো। এই অবস্থায় আমার সাথে ঘুমালে অসুবিধা হতে পারে, তার চেয়ে ভালো হবে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাক, আম্মু খেয়াল রাখতে পারবে। আমি পায়ে হেঁটে যেতে পারবো না, তুই বরং আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়, তাই হবে। বুদ্ধি খারাপ দেয়নি, অসুস্থ শরীরে ওর রুমে যাওয়া অনেকটা কষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো হবে অবনী আমার রুমেই থাক, আমি ওর রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। এসব ভাবছিলাম এমন সময় আম্মুর ডাক, ডিনার করার জন্য ডাকছে। অবনীকে বললাম ডিনার করবি না? তখন অবনী বলল সে আগেই খেয়ে নিয়েছে, এখন আর খাবে না। যেহেতু আগে খেয়ে নিয়েছে তাই কিছু বললাম না। নিজের মতো করে ডিনার করে নিয়ে অবনীর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে বাড়িতে বসে থাকতে থাকতে 3 দিন কেটে গেল। আর কয়েক ঘন্টা পরে ঢাকায় ফিরে যাব। অবনী এবং আম্মু যেতে দিতে চাইছে না, কিন্তু আমার যেতে হবে। তুই এখানে থেকে যা, এই শহরে কাজ খুঁজলে অভাব হবে নাকি? আম্মু শুধু কাজ করলে তো হবে না, ভালো জায়গায় পড়াশোনা না করলে চাকরি পাওয়া যায়? এই শহরে না হয় কাজ করলাম, কিন্তু পড়াশোনা করবো কোথায়? সেটা জানি, আবার আসবি কবে? আসবো খুব তাড়াতাড়ি, চিন্তা করো না। এরপর আসার সময় শহরের কোনো চাকরি নিয়ে ফিরবো। সেটাই করিস। আপনাদের বলে রাখি, অবনী এখন অনেকটা সুস্থ হয়ে গেছে, শরীরে জ্বর নেই, তবে অনেকটা দুর্বল হয়ে গেছে। বেলা 11:30টার দিকে বাস, এখন 10টা বাজে। 10:30টায় বাড়ি থেকে বের হবো, বাস স্ট্যান্ডে বাসার থেকে একটু দূরে, তাই আগে বের হবো। এখনো নাস্তা করা হয়নি, নাস্তা শেষ করে রওনা দেব। আম্মুকে বললাম নাস্তা দিতে, আম্মু নাস্তা রেডি করে দিল। নাস্তা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। বাড়ি থেকে বের হওয়ার সময় আম্মুর মুখ ভার হয়ে গিয়েছিল, কিন্তু আমার কিছু করার নেই, বাস্তবতা মেনে নিতেই হবে। এলাকায় আমার তেমন বন্ধু নেই যে তার সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট করব। যতদিন ছিলাম সারাক্ষণ বাড়ির ভিতরে শুয়েছিলাম, মাঝে মাঝে বাড়ির সাথে উঠতাম, এই পর্যন্ত। সবাইকে বিদায় জানিয়ে বাস স্ট্যান্ডে এলাম। সবাইকে রেখে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। টিকিট কাউন্টার থেকে বাসে টিকিট কেটে নিয়ে উঠে বললাম। দীর্ঘ 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আবার ঢাকাতে ফিরে এলাম। আজকে রাস্তায় তেমন জ্যাম ছিল না, তাই সমস্যা হয়নি। হোস্টেলে ফিরে এসে ফ্রেশ হলাম, তারপর খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। আজকে আর কোনো টিউশনি করাতে চাইনি, কালকে থেকে সব শুরু করব। পরের দিন সকালে রেডি হয়ে ভার্সিটি গেলাম। দূরে একটা গাছের নিচে শাহিদ একা একা বসেছিল, আমি এর কাছে যাচ্ছিলাম। এমন সময় ইরার কয়েকজন বান্ধবী এসে বলল, এরা কোথায় গিয়েছে, এই বিষয়ে কিছু জানে? আমি মাথা নেড়ে না জানালাম। ওর বান্ধবীগুলো একটা কথাও না বলে চলে গেল। ইরার কি হয়েছে সেটা আমার অজানা, এ বিষয়ে শাহিদ বলতে পারবে। ওই তো গাছের নিচে শাহিদ বসে আছে, ওর কাছে গেলে সব জানতে পারবো। তাই দেরি না করে ওর কাছে গেলাম। আমাকে দেখে শাহিদ বলল, কবে এসছিস? কালকে দুপুরবেলা। তোর থেকে একটা কথা জানা ছিল। বল কি কথা? ইরার কিছু হয়েছে নাকি? তোর কাছে আসার সময় ওর বান্ধবীগুলো আমাকে ঘিরে ধরে ওর কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ, কালকে সকাল থেকে ইরা সহ ওর বাবা মা কারোর সাথে কোনো খবর নেই। এক রাতের ভেতর নিজের বাড়িঘর বিক্রিও করে দিয়েছে। হঠাৎ এমন কাজ করলো কেন? সেটা জানি না, তবে যাওয়ার আগে ইরার বাবা নাকি একটা চিঠি রেখে গিয়েছিল। চিঠিতে লেখা ছিল, আমার মেয়ের ভালোর জন্য ওকে নিয়ে দূরে চলে যাচ্ছি, কেউ আমাদের খোঁজ করার চেষ্টা করবে না। যার কাছে বাড়ি বিক্রি করেছে সে বলতে পারছে না ওরা কোথায় গিয়েছে? তারাও জানে না। ওদের খোঁজ করার জন্য কেউ থানাতে যায়নি? পাগল নাকি? ওদের জন্য কে থানাতে যাবে? ওদের নিয়ে আর মাত্র কয়েকদিন কথা চলবে, তারপর সবাই ভুলে যাবে। জানি না মেয়েটা কোথায় গেছে, তবে যেখানে যাক সহজে অহংকারী হতে পারবে না, হলে আমার কথাগুলো বেশি মনে পড়বে। এটা ঠিক বলেছিস। ক্লাস শুরু হয়ে যাবে, চল ক্লাসে যাই। তারপর আমরা ক্লাসের দিকে হাঁটা ধরলাম। এখন আমাদের অত্যাচার করার মতো কেউ ভার্সিটিতে নেই। পুরো ভার্সিটিতে ইরা সবাইকে নিয়ে মজা অপমান আরো অনেক কিছুই করতো, কিন্তু এখন সেসব করার জন্য এরা আর নেই। তোর বোন সুস্থ হয়েছে নাকি অসুস্থ হয়ে আছে? সে এখন পুরোপুরি সুস্থ, তবে শরীরটা এখন দুর্বল। ওটা কোনো বিষয় না, অসুস্থ হলে একটু শরীর দুর্বল হবেই, 1-2 দিন যাওয়ার পর ঠিক হয়ে যাবে। এইসব কথা বলতে বলতে ক্লাসে চলে এলাম। আজকে ক্লাসের সমন্বয়ের সিটটা ফাঁকা, অন্যদিন এখানে ইরা বসে। এখন তো ইরা নেই, তাই সিট আমি দখল করে নিলাম। এতদিন পিছনে বসেছি, আজকে থেকে সামনে বসবো। আজকে ক্লাসটা অনেক শান্ত, কোনো ঝামেলা নেই, সবাই চুপচাপ বসে আছে। একটু পর স্যার ক্লাস এলো, তারপর নিজের মতো ক্লাস করে চলে গেল। এভাবে সকল শিক্ষক এসে ক্লাস নিয়ে চলে গেল। সবগুলো ক্লাস শেষ হওয়ার পর প্রতিবারের মতো আবারও ক্লাস থেকে বের হলাম। তারপর সবাইকে নিয়ে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম।
আজকে ভার্সিটিতে শুধু শাহিদ এবং লিজা এসেছে, বাকি সবাই কেন আসেনি সেটা আমি জানি না। দুজনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদের বিদায় জানিয়ে হোস্টেলে ফিরে এলাম। আজকে থেকে টিউশনি করাতে যাব, তাই বেশি সময় নষ্ট না করে গোসল করে নিলাম। তারপর লাঞ্চ করে বেরিয়ে পড়লাম টিউশনি করানোর জন্য। কয়েকদিন টিউশনি করাতে আসতে পারিনি দেখে সকল বাসায় জিজ্ঞেস করেছিল কেন আসেনি। তাদের সবাইকে একটাই উত্তর দিয়েছি, বোনের শরীর খারাপ ছিল, তাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলাম। রাত 10:10 টিউশনি শেষ করে হোস্টেলে ফিরছি শহরে নির্জন রাস্তা দিয়ে। এই রাস্তায় তেমন মানুষজন দেখা যায় না। আশেপাশে যে সকল মানুষজন থাকে শুধু তারাই ওটা দিয়ে চলাচল করে। মাঝে মাঝে 2-1টা গাড়ি চলাচল করে। তবে হঠাৎ করে হেঁটে হেঁটে যাচ্ছি এবং মনে মনে বলছি, আর মাত্র 4টা বছর অনার্স কমপ্লিট করে নিজের জেলায় ছোট্ট একটা চাকরি নিব। কারণ এই শহরে অনেকদিন থাকতে হয়েছে, আরও 4 বছর থাকতে হবে। ততদিনই শহরের প্রতি নিজের মায়াও কমে যাবে। এখনই ইচ্ছে করে এখান থেকে ফিরে যাই নিজের শহরে, কিন্তু টিউশনি এবং পড়াশোনার জন্য যেতে পারছি না। ঠিক করেছি এই 4 বছর বাড়িতে ফিরবো না, পড়াশোনা শেষ করে সে একবারেই বাড়িতে ফিরে আসবো, আর আসবো না। মোবাইলে ঘড়ির দিকে তাকালাম, মাত্র 5 মিনিট সময় অতিবাহিত হয়েছে। এখন 10:15। হোটেলে গেটের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তারা গুনছি। পরিবেশ অনেক নীরব, হালকা হালকা বাতাস বইছে। আকাশে কালো মেঘে তারা এসে ওগুলোকে ঢেকে দিচ্ছে। বোঝা যাচ্ছে তুমুল বৃষ্টি নামবে। চাচা, নিজের জিনিসপত্রগুলো আপনার রুমে ঢুকিয়ে রাখুন, আকাশ অনেক মেঘ জমেছে, তুমুল বৃষ্টি নামবে। গেটে বসে থাকা দারোয়ান চাচা বসে থেকে পান খাচ্ছিলেন। আমার কথা শুনে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন। সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললেন, নামতে দাও, জীবনে অনেক দাগ লেগেছে, বৃষ্টি এসে মুছে দিতে পারলে অনেক উপকার হতো। চাচার কথায় আমি কিছুটা মুচকি হাসলাম। হয়তো চাচার জীবনে কোনো অতীত আছে যেটা সে নিজের ভিতরে লুকিয়ে রেখেছে। হয়তো বৃষ্টির পানিতে ভিজে নিজেকে শান্তি দেয়। তবুও বেশি ভিজলে জিনিসপত্র নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো হবে ভিতরে গিয়ে রেখে দিন এবং আপনি রুমের ভিতরে থেকে গেট পাহারা দিন, এটা সবচেয়ে ভালো হবে। এখন আর তুলবো না, বৃষ্টি বৃষ্টি ভাব হলে সব জিনিস ভেতরে তুলবো। ঘড়ির দিকে তাকালাম, 10:20 বাজে। এর থেকে বেশি দেরি করলে ঘুম অনেক কম হবে। আচ্ছা তাহলে থাকেন, পরে আবার কথা হবে। ভেতরে যাওয়ার সময় হয়ে গেছে, গেট বন্ধ করবেন কখন? একটু পর গেট বন্ধ করে আমিও শুয়ে পড়বো, আজকে শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এই বুড়ো বয়সে শরীরে বেশি লোড নেওয়ার দরকার নেই, অল্প করুন, তাতে ভালো হবে। সবাই তো তোমার মতো বোঝে না বাজান। আমি হোস্টেলের দিকে যেতে যেতে বললাম, বোঝা সবাই বোঝে, কিন্তু কেউ প্রকাশ করে না। করলে যে নিজের ক্ষতি হবে। কোনো মানুষ তো জেনে বুঝে নিজের ক্ষতি করবে না। চাচা মুশকি হাসলেন, তবে জবাব দিলেন না। আমি আর কোনো কথা না বলে হোস্টেলে প্রবেশ করলাম। তারপর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে ফোনটা চার্জে লাগিয়ে দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। শুয়ে ভাবতে লাগলাম, মানুষ দুনিয়াতে থাকলেই দুঃখ কষ্টের অভাব এসব লেগেই থাকবে। জীবনের প্রতিটা পদক্ষেপ এগুলো আসবেই। যদি আপনার জীবনে এইসব না আসে তাহলে আপনি মানুষ না, মানুষ রূপে অন্য কিছু। আজকে চোখে ঘুম আসছে না, নানা রকমের টেনশন মাথায় চেপে বসেছে। পাশের বেডে তাকালাম, সুজন মোবাইল চালাচ্ছে। ঘুমানোর আগে ফোন চালানোর অভ্যাস ছিল, কিন্তু এখন আর নেই। একটা সময় ছিল যখন সারাদিন ফেসবুকে পড়ে থাকতাম, কিন্তু এখন নানা টেনশনে কাজের চাপে আর ফেসবুকে যাওয়া হয় না। ভাই, কিছু নিয়ে চিন্তা করছেন নাকি? হঠাৎ সুজনের কণ্ঠে শুনতে পেলাম। ওর দিকে তাকালাম, সুজন মুসকে মুসকে হাসি দিয়ে তাকিয়েছে উত্তর শোনার জন্য। না ছোট ভাই, তেমন কিছু না, মানুষের কথা চিন্তা করছিলাম। একজন মানুষের জীবনে সমস্যা লেগে থাকে, সমস্যা মুক্ত মানুষ দুনিয়াতেই নেই। পাওয়া একদম অসম্ভব। পৃথিবীর অনেক ধনী ব্যক্তিগুলো ঝামেলার পাড়ায় থাকে, তবে ধর্মের পথে এসে দেখুন, কোনো ঝামেলা হবে না। যে সমস্যাই হবে আল্লাহই সমাধান করে দিবে। আল্লাহর উপর ভরসা করেই বেঁচে আছি ভাই, আশা নিয়ে আছি, জানি আল্লাহ একদিন আমার মনের আশা পূরণ করবেই। অনেক রাত হয়েছে ভাই, ঘুমিয়ে পড়ুন, না হলে সকালে উঠতে সমস্যা হবে। আমি হ্যাঁ বলে চোখ বন্ধ করে ফেললাম। এখন চোখে একটু ঘুম আসছে। চোখ বন্ধ করে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি সেটা নিজেও জানি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, তারপর ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি শেষে আবার হোস্টেলে ফিরে এলাম, তারপর টিউশনি করাতে গেলাম। এভাবে চলছিল আমার জীবন। আস্তে আস্তে দিন গেল, মাস গেল, একসময় বছরও গেল। এইভাবে চলতে চলতে জীবন থেকে 4টি বছরও কেটে গেল। পড়াশোনা শেষ। এখন ছোটোখাটো একটা কোচিং সেন্টারে জয়েন করেছি। সেখানে কয়েকটা ক্লাসে পড়াই আমি এবং শাহিদ। দুজনে পড়াশোনা একসাথেই শেষ করেছি, তবে দুজনে বেকার, কোনো চাকরি নেই। কিন্তু পরিবার চালানোর জন্য তো কাজ করতে হবে। চাকরির জন্য নানা জায়গায় ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আমাদের দেশে ঠোঁটের কথায় চাকরি হয় না, নোটের কথা হয়। টাকা থাকলে যে কোনো জায়গায় চাকরি হয়ে যাবে। আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি সবগুলোতে টাকা চেয়েছে,
কিন্তু আমার কাছে তো টাকা নেই, তাই চাকরিগুলোও হয়নি। এখন নিজ শহরের কয়েকটা প্রাইভেট কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি, সেগুলোর কোথাও চাকরি হয়ে গেলে ঢাকা শহর ছেড়ে বাড়িতে ফিরে যাব। আর থাকবো না এই শহরে। শাহিদও নিজের জেলায় চাকরির জন্য অ্যাপ্লাই করছে, একটা ভালো চাকরি পেলেই সেও চলে যাবে। একদিন রাতে হোস্টেলে শুয়েছিলাম, এমন সময় আমার ফোনে একটা মেল এলো। মেলটা ছিল আমার ইন্টারভিউ দিয়েছিলাম তার রেজাল্ট। আমি নিজ শহরে বড় একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছি। আগামী মাসের 1 থেকে 2 তারিখ থেকে জয়েন করতে বলেছে। এটা দেখার পর দেরি না করে নিজের জিনিসপত্র গোছানো শুরু করে দিলাম। কালকের দিনটা থেকে পরশু বাড়ি ফিরে যাব। আমি চাইলেও ঢাকা শহরে চাকরি করতে পারতাম, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। এই শহর থেকে চাকরি করলে নিজের বাড়তি খরচ হবে, যেটা আমি দিতে পারবো না। তখন তো আর হোস্টেলে থাকতে পারবো না, নিজের আলাদা বাসা নিয়ে থাকতে হবে, সেটার ভাড়া দিতে হবে, নিজের খাওয়া দাওয়ার খরচ চালাতে হবে, তারপর সাথে পরিবারকেও চালাতে হবে। সব দিক থেকে হিসেব করে দেখছি শহরে থাকলে অনেক টাকা খরচ হবে, যার জন্য নিজ শহরে চাকরি নিলাম। নিজের জরুরি জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কোচিংয়ে গেলাম। সেখানে শাহিদকে চাকরির ব্যাপারে বললাম। সবটা শুনে শাহিদ অনেকটা খুশি হলো। তার সাথে বলল, বাড়ি গিয়ে আমাদেরকে ভুলে যাস না, ফোনে অন্তত কথা বলিস। আমি শুধু মুচকে আসলাম। সেদিন কোচিং থেকে নিজের বেতনগুলো নিয়ে আসলাম। তারপর শাহিদকে নিয়ে আমাদের সকল বন্ধুদের সাথে দেখা করলাম। লিজার বিয়ে হয়ে গেছে আজ 1 বছর, রিফার 6 মাস, আর বাকিগুলোর বিয়ে করেনি, তারা এখনো পড়াশোনা করছে। আজকে সবার সাথে সময় কাটিয়ে পরের দিন রওনা দিলাম নিজের চিরচেনা শহরের দিকে। পৌঁছতে 4-5 ঘন্টা লাগবে, অথবা তারও বেশি। যত রাস্তা এগিয়ে যাচ্ছে তত বেশি একটা অনুভূতি কাজ করছে। 4 বছর পর আবার নিজের পরিবারকে দেখতে পাবো। অবশ্য গত কয়েক মাসে রাজশাহীতে অনেকবার এসেছিলাম, কিন্তু সেটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য। দিন এসে দিন গিয়েছিলাম, বাড়ির কাউকে কিছুই জানাইনি। আজকেও যে বাড়ি যাচ্ছি সেটার ব্যাপারেও কাউকে কিছু বলিনি। ঠিক করেছি বাড়িকে সবাইকে সারপ্রাইজ দেব। আজকে রাস্তায় তেমন কোনো জ্যাম নেই, রাস্তা ফাঁকা হয়, গাড়ি অনেক বেশি স্পিডে চলছে। মনে হচ্ছে অনেক তাড়াতাড়ি বাড়িতে পৌঁছতে পারবো। গল্পে আমার বাড়ি রাজশাহী শহরের পাশের একটা গ্রামে, তবে সেটাকে গ্রাম বলে ভুল হবে, কারণ সেটা শহরের একদম শেষ সীমানায়। মামা, আপনার টিকিট দেখান। নিজের গ্রামের কথাই ভাবছিলাম, এমন সময় হেল্পার এসে টিকিট চেয়ে বসলো। ওনার কাজটাতে অনেক বিরক্ত হলাম। অন্য সকল বাসে টিকিট চেক করে না, অথচ এই বাসে টিকিট চেক করছে। হেল্পারের টিকিট চেক করা শেষ হলে তিনি চলে গেলেন। কি সুন্দর মুডে ছিলাম সেটাও নষ্ট করে দিল। মুড ঠিক করার জন্য জানালাতে বাইরে তাকালাম। বাইরের বাতাস এসে আমার মুখে লাগছে। আকাশে রোদ অনেক কম, সূর্যের অর্ধেকটাই ঢেকে রেখেছে মেঘ দিয়ে। দৌড়ে থাকারে কিছু কালো মেঘ ঘনিয়ে আসছে বোঝা যাচ্ছে। বৃষ্টি নামার প্রস্তুতি নিচ্ছে। মনে মনে বললাম, বাড়িতে ওঠার পর বৃষ্টি নামলে ভালোই হবে, মাঝ রাস্তায় বৃষ্টি নামলে অনেক অসুবিধা হয়ে যাবে। আস্তে আস্তে নিজের শহরটার কাছে চলে আসতে লাগলো, তেমনি আকাশটাও কালো হয়ে এলো। বাস থেকে নামার পর আকাশের দিকে তাকালাম, পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেছে, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও নামছে। পুরোপুরি বৃষ্টি আসার আগে বাড়িতে পৌঁছতে হবে। বাস স্টপ থেকে বাড়ি অনেকটা কাছে, রিক্সায় গেলে 2 থেকে 3 মিনিটের রাস্তা। অন্য সময় হলে হেঁটেই বাড়ি যেতাম, আজকে হাতে অনেক কিছুই আছে, তাই একটা রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির সামনে আস্তে আস্তে বৃষ্টির গতি বেড়ে গেল। জিনিসপত্রগুলো রিক্সা থেকে নামালাম, তারপর ভাড়া দিয়ে তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। মেন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর অবনী দরজা খুলে দিয়ে আমাকে দেখতে পেয়ে কিছুটা অবাক হয়ে তাকিয়েছিল। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে বলা শুরু করলো, ভাইয়া তুই আসবি, এটা আগে বলবি না? আজ কয়েকদিন ধরে আমার মন বলছিল বাড়িতে কেউ আসবে, কিন্তু সেটা যে তুই এটা জানতাম না। আমি অবনীকে জড়িয়ে ধরে বললাম, তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তো না বলে চলে এসেছি। তার সাথে একটা খুশির সংবাদও আছে, এই চাকরি হয়ে গেছে এই শহরে, এখন থেকে তোদের সাথেই থাকবো। থাকলে তো অনেক ভালো। হ্যাঁ, আম্মু কোথায়? ভেতরে রান্না করছে, তুই ভেতরে যা, আমি তোর ব্যাগ নিয়ে আসছি। আমি কিচেনে গেলাম, দেখলাম আম্মুর সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা আম্মুর সাথে কিছু বিষয় নিয়ে কথা বলছে, তবে কি বলছে সেটা শুনতে পেলাম না। কিচেনের দরজার কাছে গিয়ে আম্মুকে ডাকলাম। আম্মু আমার কণ্ঠ শুনতে পেয়ে পিছনে তাকালো। আম্মুর সাথে সেই মেয়েটা আমার দিকে তাকালো। আম্মু আমাকে দেখে অনেকটা খুশি হয়ে বলল, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগেই। ভালো করেছিস, এখন যা ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার আনছি। আমি রুমে না গিয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েটার পুরো মুখ ওড়না দিয়ে ডেকে রেখেছে, শুধু চোখটা দেখা যাচ্ছে। চোখ দুটোর দিকে তাকালাম, চোখটা অনেক চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগে অনেক দেখেছি। মেয়েটাকে ভালো করে দেখে নিজের রুমে গেলাম। অবনী খাটের উপর বসে থেকে ফোন চালাচ্ছে। আমি এর পাশে বসে বললাম, আম্মুর সাথে মেয়েটা কে রে?
নুসরাত আপু আমাদের পাশের বাড়িতে থাকে। পাশের বাড়িতে থাকে? তাহলে আমাদের বাড়িতে কি করছে? ওনার নাকি নিজের বাড়িতে ভালো লাগে না, তাই আমাদের এখানে এসে সময় কাটায়। ও কোন বাড়িতে থাকে? অবনী আমার রুমে জানালা দিয়ে পাশের বিল্ডিং এর বাড়িটা দেখে বলল, এই বাড়িতে এর আগে এসে দেখে গিয়েছিলি বাড়িটা বিক্রি করবে। সেই বাড়িটা নুসরাত আপুরা কিনে নিয়েছে। এখন এইসব কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। এটা বলে অবনী চলে গেল। আমি অষ্টমী গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। এর মধ্যে অবনী খাবার নিয়ে এসেছে। খাবারগুলো খেয়ে ঘুমিয়ে গেলাম। এক ঘুমে পরের দিন সকাল। আজকে 29 তারিখ। 1 তারিখ থেকে চাকরিতে জয়েন করব। হাতে 1 থেকে 2 দিন সময় আছে বিশ্রাম নেওয়ার জন্য। আমার রুমে থাকা দেয়ালঘড়ির দিকে তাকালাম। সকাল 9টা বাজে, অথচ আমাকে কেউ ডাকতে আসেনি। বিছানা থেকে নেমে ড্রয়িং রুমে গেলাম। অবনী টিভি দেখছে, আম্মু নাস্তা বানাচ্ছে। আমি অবনীর পাশে গিয়ে ওর চুল ধরে টান দিয়ে বললাম, বসে বসে টিভি দেখছিস? নাস্তা বানানোর কাজে আম্মুকে সাহায্য করতে পারিস না? আম্মু কাজ করতে দেয় না, তাই করি না। হ্যাঁ, শুধু বসে বসে টিভি দেখিস। যা আমার জন্য নাস্তা নিয়ে আয়। আগে ফ্রেশ হয়ে আয়, তারপর তোর জন্য নাস্তা নিয়ে আসবো। ফ্রেশ না হয়ে নাস্তা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিস? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুই নাস্তা নিয়ে আয়। আমি আর কিছু না বলে অষ্টমীকে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়া শেষ হলে অবনীর সাথে নাস্তা করলাম। নাস্তা শেষ করে ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। তখন কলিং বেল বেজে উঠল। আমার বাড়িতে এত সকালে কে আসতে পারে এটা ভেবে পাচ্ছিলাম না। অবনী দরজা খুলতে যাচ্ছিল। আমি অবনীকে বাধা দিয়ে বললাম, তুই থাক, আমি দরজা খুলে আসছি। আমি এটা বলে দরজা খুললাম। বাইরে সেই কালকের মেয়েটা দাঁড়িয়ে আছে, মুখ ওড়না দিয়ে ঢাকা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। হাতের ভেতর একটা শার্ট, জানি না কিসের জন্য এসেছে। মেয়েটা মানে নুসরাতকে বাইরে দাঁড় করিয়ে রেখে আবার ড্রয়িং রুমে এসে বসলাম। নুসরাত ভিতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। তারপর সে অবনীর পাশে এসে বসলো। নুসরাতের সাথে বসে থাকতে আমার আনইজি ফিল হচ্ছে, তাই নিজের রুমে বারান্দায় চলে গেলাম। বারান্দার চেয়ারে বসে ফেসবুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করছিলাম। এমন সময় একটা মেইলি কণ্ঠ বলে উঠলো, আপনার শার্টটা খাটের উপরে রেখে গেলাম। অনেক বছর আগে দিয়েছিলেন, এখন বোধহয় ছোট হয়ে গিয়েছে। আমি পিছন ফিরে তাকালাম। নুসরাত হাতে থাকা শার্টটি আমার খাটের উপর রেখে চলে যাচ্ছিল। ওর চলে যাওয়া দেখে আমি বললাম, এই মেয়ে দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। নুসরাত দাঁড়িয়ে গেল, আমার দিকে ফিরে তাকিয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটা সবকিছুতে অনেক অবাক হয়ে যাচ্ছি। প্রথমে চোখ, এখন কণ্ঠ। ওর কণ্ঠ শুনে মনে হচ্ছে এটা আগে অনেক শুনেছি, কিন্তু কোথায় শুনেছি এটা মনে করতে পারছি না। নুসরাত এখনো দাঁড়িয়ে আছে, চোখ মুখে ভয়ের ছাপ। জানি না কি কারণে ভয় পাচ্ছে। খাটের উপরে একটা শার্ট রাখা আছে, আমি সেটা হাতে নিয়ে দেখলাম। শার্ট দেখে আমার চোখ কপালে উঠে যাবার মতো অবস্থা, কারণ এটা সেই শার্ট যেটা দিয়ে ইরার মাথা বেঁধেছিলাম আজ থেকে 4 বছর আগে। শার্ট অনেকটা ছোট হয়ে গেছে। আমার পছন্দের শার্ট ছিল এটা। এ মেয়ে, তুমি এই শার্ট কোথায় পেলে? আর তোমার নাম কি? বাড়িতে আসার পর থেকে তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে। তোমার নাম সত্যি কি নুসরাত, নাকি অন্য কিছু? নুসরাত ভয়ে একাকার, কপাল বেয়ে ঘাম পড়তে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে বড় ধরনের কোনো প্রশ্ন তার দিকে ছুড়ে দেওয়া হয়েছে। তার উত্তর কি দেবে সে বুঝতে পারছে না। কি হলো, কিছু বলছো না কেন? তোমার আসল নাম কি, এবং এই শার্ট তোমার কাছে কিভাবে এলো? আসলে আমি... বাকিটা বলার আগে অবনী রুমে প্রবেশ করলো। তারপর নুসরাতের কাছে এসে বলল, আপু তোমাকে আন্টি ডাকছে, যাও। এটা শোনার পর নুসরাত এক দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আমি চাইলে জোর করে ওর আসল পরিচয় বের করতে পারতাম, কিন্তু সেটা করি না। মেয়েটার চালচলন দেখে মনে হচ্ছে এটা ইরা। ওর কণ্ঠ, চোখ, হাঁটার স্টাইল সবকিছু ইরার সাথে মিলে যাচ্ছে। প্রথম ইরার কথা মনে ছিল না, তবে শার্টটা দেখে ওর কথা মনে পড়ে গেছে। কি ব্যাপার, নুসরাত আপুর সাথে রুমের ভিতরে কি করছিলি? কথাটা শুনে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফেললাম। হঠাৎ এইরূপ প্রশ্ন নিজেকে সামলে নিয়ে বললাম, কিছু না, তোর কাছে একটা প্রশ্নের উত্তর জানা ছিল, বলতে পারবি কি? নুসরাত আপুর বিষয় নাকি? হ্যাঁ। নুসরাতের আসল নাম কি? আসল নাম নুসরাত। ও, পুরো নাম জানিস? হ্যাঁ, নুসরাত জাহান ইরা। ইরা নামটা শুনে মনের ভিতর যত প্রশ্ন ছিল তার সবকিছু ক্লিয়ার হয়ে গেল। সেই জন্য বলি, আমার শার্ট মেয়েটার কাছে কেন এলো? ইরা মানে নুসরাত এখানে এসেছে কতদিন? তাও 4 বছরের মতো হবে। তুই যেদিন গিয়েছিলি সেদিন বিকেল বেলা। আচ্ছা তুই যা, আমি একটু পর আসছি। কোনো সমস্যা হয়েছে নাকি যে নুসরাত আপুর ব্যাপারে জিজ্ঞেস করছিস? না তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। তুই এখন যা, আমি একটু পর আসছি। অবনী রুমের বাইরে চলে গেল। আমি আবার বারান্দায় গেলাম, চেয়ারে বসে ভাবতে লাগলাম। অবনী যেমন করে বললো তাতে মনে হচ্ছে মেয়েটার নাম ইরা। ওর নাম সহ অনেক কিছু ইরার সাথে মিলে যাচ্ছে।
বিশেষ করে যেদিন ইরার বাবা মা সহ সবাই কাউকে কিছু না জানিয়ে হারিয়ে গিয়েছিল, সব কিছু নুসরাতের সাথে মিলে যাচ্ছে। এখন যদি আরেকটা প্রশ্নের উত্তর পাই তাহলে পুরোপুরি নিশ্চিত হতে পারবো যে এটা ইরা। নিশ্চয়ই অবনী এটার উত্তর জানবে। প্রশ্নটার উত্তর নেওয়ার জন্য আমাকে অবনীর কাছে যেতে হবে। তাই গেলাম, অবনীর কাছে গিয়ে বললাম, আমাকে একটা কথা বল, নুসরাত যখন নতুন নতুন এই বাসায় এসেছিল তখন কি সে অ্যাক্সিডেন্ট করেছিল? হাতে পায়ে কোথাও ব্যান্ডেজ দেখেছিস? হ্যাঁ, সারা শরীরে ব্যান্ডেজ ছিল, কিন্তু তুই এই বিষয়ে জানিস কিভাবে? এ বিষয়ে পরে বলবো। এটা বলে আবার নিজের রুমে ফিরে এলাম। রুমের দরজা লক করে দিয়ে ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিলাম। মাথায় অনেক রাগ উঠে যাচ্ছে। যে মেয়েটাকে আমার একদম পছন্দ নয় সেই মেয়েটা আমার বাড়িতে এসে বসে থাকে। আমি পুরোপুরি নিশ্চিত হয়ে গেছি নুসরাত মেয়েটাই ইরা। কারণ ইরার অবস্থা যেমন ছিল নুসরাতের অবস্থাও তেমন ছিল। আর একটা কথা মনে পড়লো, ইরার বাবা চিঠিতে লিখেছিল ইরার ভালোর জন্য শহর ছেড়ে যাচ্ছে। যেহেতু ভালোর জন্য শহর ছেড়েছে তাই ইরা নামটা চেঞ্জ করে নুসরাত রেখে দিয়েছে। আমরা সবাই নাম ইরা জানলেও নুসরাত চিনি না, যার পরে প্রথম চিনতে পারিনি। খাটের উপর বসে ভাবছিলাম ইরা আমার সাথে ছিল অথচ আমি চিনতে পারিনি। তবে 4 বছরে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আজকাল পর্দা করে নামাজ পড়ে, হয়তো সে নিজের ভুল বুঝতে পেরেছে তাই এমন হয়েছে। তবে অহংকারী ভাবটা তার ভেতর থেকে মুছে গিয়েছে কিনা সেটা জানি না। ইরা 1000বার নিজের ভুল বুঝলেও আমার কাছ থেকে সহজে ক্ষমা পাবে না। খুব কঠিন একটা শাস্তি দেবো মেয়েটাকে। এরপর থেকে আমার সামনে এলে অপমান ছাড়া কিছুই পাবে না। হঠাৎ করে কারো কণ্ঠে আমার ঘুম ভাঙলো। খাটের উপর শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি সেটা বলতে পারবো না। ঘুম ভাঙলো দরজার নখ ও কথার শব্দে। জানি না কে কথা বলছে। একরাশ বিরক্ত নিয়ে দরজা খুললাম। সামনে নুসরাত দাঁড়িয়েছে। এই অসময়ে আমার কাছে কেন এসেছে সেটা জানি না। কি ব্যাপার, আমার কাছে কি মনে করে? মা, মানে আপনার প্রশ্নের উত্তরগুলো দিতে এসেছি। তখন আম্মু ডেকেছিল তাই বাসায় যেতে হয়েছিল। ঠিক আছে বলো, প্রশ্নের উত্তর আমিও শুনতে চাই। রুমের ভেতরে বসে কথা বললে বোধহয় ভালো হবে। সত্য কথা বলবে? তোমার আসল নাম কি? নুসরাত প্রথমে বলতে চাইল না, ইগনোর করার চেষ্টা করছিল। তাই আমি কিছুটা রাগ নিয়েই বললাম, কি ব্যাপার, আমার কথাটাকে ইগনোর করার চেষ্টা করছো কেন? কি মতলব নিয়ে আমার কাছে এসেছো? আমার প্রশ্নের উত্তর দিতে নাকি অন্য কিছু করতে? আপনার প্রশ্নের উত্তর দিতে। তাহলে উত্তর দিচ্ছ না কেন? সেই কখন থেকে বলছি তোমার আসল নাম কি সেটাই তো বলছো না। নুসরাত কিছুটা ভয় পেয়ে গেল। নিজের আসল নাম বলবে কিনা সেটা বুঝতে পারছে না। সে তো জানে না যে আমি তার আসল পরিচয় জেনে গেছি। এখন ওর নিজের মুখ থেকে কথা শুনে নিশ্চিত হতে চাইছি। নুসরাত ভয়ে চুপ হয়ে আছে। ওর এরকম চুপ থাকা আমার সহ্য হচ্ছে না। এরকম ন্যাকামো দেখার সময় আমার হাতে নেই। কথা না বলতে পারলে রুম থেকে বেরিয়ে যাও। না, আমি বলছি আমি আসল ইরা, যেটা আপনি আগে থেকেই জানেন। তুমি কি সেই ইরা যে 2টা ছেলেকে সাথে নিয়ে আমাকে মেরেছিলে? নুসরাত মানে ইরা নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। এবার আমার কাছে ওর পরিচয় একদম ক্লিয়ার। মনের ভেতর অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেগুলো এখন কি করব? তুমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলে তার কিছুদিন পর কাউকে কিছু না বলে ওখান থেকে চলে এসেছিলে কেন? ওই শহরে থাকলে আমি আরো খারাপ হয়ে যেতাম। আমি বুঝতে পেরেছিলাম আমার সকল বন্ধুগুলো আমাকে নয়, আমার টাকাকে পছন্দ করত। ওদের থেকে পিছু ছাড়ানোর জন্য ওই শহর ছেড়ে এসেছিলাম। এর সাথে আরো একটা কারণ, ওই শহর ছেড়ে দিলাম। দ্বিতীয় কারণ কি? আমার বাবা বড় বিজনেসম্যান হওয়ার কারণে অনেক লোকের সাথে শত্রুতা হয়ে গিয়েছিল। সেদিন অ্যাক্সিডেন্টও আমার বাবা একজন দুশ্মন করিয়েছিলেন। এই কারণে কাউকে কিছু না বলে চলে এসেছি। তোমার বাবা এখন কি করে? এখানে ছোটখাটো ব্যবসা শুরু করেছে, সেটাই দেখাশোনা করে। তুমি হঠাৎ করে এত পরিবর্তন হয়ে গেলে কেন? এবং সারা দেশে অন্য কোথাও বাসা কিনতেও হতো পারতে, সেটা না করে আমার বাড়ির সাথে কিনলে কেন? আমাকে নিয়ে কোনো উদ্দেশ্য আছে? না না, আপনাকে নিয়ে আমার কোনো উদ্দেশ্য নেই। আমি অথবা আমার পরিবারের কেউই জানতো না যে এখানে আপনার বাড়ি। যদি জানতাম তাহলে এখানে বাড়ি কিনতাম না। থাক, সেই বিষয়ে কথা না ভাবলে হবে। আপনি এখন আসুন এবং এরপর থেকে আমার সামনে আসবেন না, কেমন? যাওয়ার আগে আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভার্সিটির সেরকম ব্যবহারের জন্য। আমি মন থেকে খুব কষ্ট অনুভব করি আপনার সাথে সেই ব্যবহারের কথা ভেবে। প্লিজ আপনি সেই কথাগুলো মনে রাখবেন না এবং আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আসি, অন্য একদিন কথা হবে। এটা বলে নুসরাত রুম থেকে বেরিয়ে গেল। নুসরাতকে এখন সেই ইরা বলেই ডাকবো। নুসরাত নামটা অনেক বড় হয়ে যায়। ইরার এরকম পরিবর্তন দেখে অনেক অবাক হচ্ছি। জানি না সে কিভাবে নিজেকে পরিবর্তন করেছে। প্রথমে ভেবেছিলাম তার ভিতরে অহংকারী ভাব এখন আছে, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হলো। তার ভিতরে অহংকার বলে তেমন কিছুই দেখতে পেলাম না। দেয়ার ঘড়ির দিকে তাকালাম,
দুপুর 12টার কাছাকাছি। সকালে নাস্তা করার পর কেন যেন চোখ লেগে গিয়েছিল, তাই বুঝতে পারছি না। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গেলাম। অবনী বসে বসে টিভি দেখছে আর আম্মু রান্না করছে। আমি কি অবনীর পাশে বসে বললাম, সারাদিন টিভি দেখলে হবে? বাড়ির কাজকর্ম করলেও তো পারিস। ওইদিকে আম্মু একা একা কাজ করতে পারে, অনেক বয়স হয়েছে, আগের সে শরীর অনেক দুর্বল। আমি কি করব? আম্মুই তো আমাকে কাজ করতে দেয় না। দিবি কিভাবে? কাজ তো করতেই জানিস না। যা রুম থেকে, আমার জন্য শার্ট নিয়ে বাইরে যাব। তুই নিজেও তো আনতে পারিস। পারবো না, তুই গিয়ে শার্ট নিয়ে আয়। অবনীকে আর কোনো কথা বলতে না দিয়ে শার্ট আনতে রুমে পাঠিয়ে দিলাম। সে নিজের পছন্দ মতো একটা শার্ট এনে বলল, নে এখন আমাকে মুক্তি করে দে, তোর জ্বালা সইতে পারছি না। জ্বালাতন করলামই না, এটুকুতে এমন অবস্থা হলে চলবে? দেখতে থাক আরো কত অবস্থা করি। আরো একটা কথা, এরা যদি বাসায় এসে তাহলে ওর সাথে কথা বলবি না। ইরা কে? ইরাকে চিনিস না? নুসরাতের কথা বলছি। ভুলে ওর সাথে কথা বলবি না, কেমন? তোর সাথে কোনো সমস্যা হয়েছে নাকি? তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, যেটা বললাম তুই সেটা করবি, তাই হবে। এটা বলে শার্ট গায়ে দিয়ে বাড়ি থেকে বের হলাম। বাড়িতে ফেরার পর আজকে প্রথম এলাকায় দেখতে বের হয়েছি। আগে এলাকায় অনেক রাস্তা ছিল, এখন সেগুলো বন্ধ করে দিয়ে ঘরবাড়ি করেছে, ফলে রাস্তার সংখ্যা অনেক কমে গিয়েছে। আশেপাশে গড়ে উঠেছে নানা রকমের বিল্ডিং, স্কুল, ছোট ছোট কারখানা, আরও অনেক কিছু। চারদিকে দেখতে দেখতে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো। এই মুহূর্তে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। রাস্তার পাশে একটা ঘর দেখলাম, দৌড়ে গিয়ে সেখানে উঠলাম। ঘরে টিন দিয়ে পানি পড়ছে, পাশে মাটি চুলা ভাঙ্গা দেখে মনে হচ্ছে এটা কোনো চায়ের দোকান ছিল, কিছু কারণবশত বন্ধ হয়ে গেছে। ঘরের অনেক জায়গা দিয়ে পানি পড়ছে, তবে আমি সেখানে দাঁড়িয়েছি, সেখানের জায়গাটা অনেক ভালো, তেমন বৃষ্টিও পড়ছে না। পাশে একটা ব্রেঞ্চ আছে, অর্ধেক ভেজা অর্ধেক শুকনো, বসার জন্য অনেক উপযোগী। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে, তাই আধ ভেজা ব্রেঞ্চে বসলাম। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম অবনীর নাম্বার থেকে 2টা মিসড কল। জোরে বৃষ্টির কারণে শুনতে পাইনি। অবনীর নাম্বারে কল ব্যাক করলাম, একবার রিং হতে কলটা রিসিভ করলো। হ্যালো ভাইয়া, এই বৃষ্টির ভেতরে কোথায় গিয়েছিস? তাড়াতাড়ি বাড়ি আয়, তোর জন্য আমার অনেক চিন্তা হচ্ছে। আমি বাড়ি থেকে একটু দূরে আছি, বৃষ্টি কিছুটা কমলেই বাড়ি ফিরবো। তাড়াতাড়ি আসিস। আমি কলটা কেটে দিলাম। এখন কিছু বলে উত্তর দেওয়ার ইচ্ছে নেই। ফোনটা পকেটে ঢুকিয়ে বাইরে তাকালাম। বৃষ্টি অনেক কমে গেছে, রাস্তা দিয়ে লোকজন চলাচল শুরু করে দিয়েছে। বাড়িতে ফিরে যাওয়ার তেমন ইচ্ছে করছে না, মন চাইছে এলাকা ঘুরে দেখতে। অনেকদিন হয়ে গেছে এলাকা দেখা হয়নি, আজকে সুযোগ পেয়েছি, এটা সহজে হাতছাড়া করব না। পুরো এলাকা ঘুরে দেখব, যেইভাবে সেই কাজ। পুরোপুরি বৃষ্টি থেমে যাওয়ার পর এলাকা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আজকাল তেমন বন্ধু বান্ধবের দেখা পাচ্ছি না, সবাই বোধহয় নিজের জীবন গুছিয়ে নিতে ব্যস্ত। কেউ অফিসে আছে, কেউ বিদেশে, আবার কেউ অন্য জেলায়। কিছু কিছু চেনা বন্ধু বান্ধব ছোট ভাই ছিল, কিন্তু তাদের সাথে তেমন আর কথা হয় না। ভাবলাম আজকে দেখা করব, কপাল খারাপ থাকার কারণে সেটাও করতে পারলাম না। সময় শেষে কারো দেখা না পেয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম। বাড়ি ফিরে যখন কলিং বেল বাজালাম, তখন অবনী এসে দরজা খুলে দিল। আমি ভেতরে প্রবেশ করে নিজের রুমের দিকে যাচ্ছিলাম, এমন সময় চোখটা গেল কিচেনের দিকে। এরা আম্মুর সাথে গল্প করছে। মেয়েটাকে বারবার নিষেধ করেছিলাম আমার সামনে যেন না আসে, তবুও কেন যে সে জানি না। আম্মুর দিকে খেয়াল করলাম, আম্মু অনেক হাসি খুশি মুখে ইরার সাথে কথা বলছে। আম্মু যদি ইরার সাথে কথা বলে খুশি থাকতে পারে, তাহলে আমার কোনো আপত্তি নেই। যত ইচ্ছে থাকুক, বলুক কথা আমাদের বাড়িতে, তবে সেটা শুধু কথা বলার জন্যই। ভাইয়া, তোকে একটা কথা জিজ্ঞেস করব। বিছানার ওপর শুয়ে থেকে মোবাইল টিপছিলাম, এমন সময় অবনী রুমে প্রবেশ করে কথাটা বলল। কি জিজ্ঞেস করবে সেটা জানার জন্য বললাম, হ্যাঁ বল, কি জিজ্ঞেস করবি? অবনী এসে আমার পাশে বসলো, তারপর আমার ডান হাত শক্ত করে ধরে বলল, তুই তো আমাকে অনেক ভালোবাসিস, তাই না? আরে পাগলি, তুই আমার ছোট বোন, তোকে ভালোবাসবো না তো কাকে বাসবো? তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবি? হ্যাঁ জিজ্ঞেস কর, উত্তর জানা থাকলে অবশ্যই দিব। নুসরত আপুর সাথে তোর কিসের সম্পর্ক, বা নুসরত আপুকে চিনিস কিভাবে? আমার গলা শুকিয়ে গেল, ওর প্রশ্নের উত্তর কি দেবো ভেবে পাচ্ছি না। অবনী আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। বলবি না নুসরত আপুর সাথে তোর কিসের সম্পর্ক, তাকে চিনিস কিভাবে? আসল সত্য বললে অবনী এরাকে ভুল বুঝতে পারে, তাই কোনো একটা মিথ্যা বলে চালিয়ে দিতে হবে। নুসরাতের সাথে তেমন কোনো সম্পর্ক ছিল না, তবে আমরা একসাথে ভার্সিটিতে পড়েছি, সেখান থেকে ওর সাথে একটু একটু পরিচয় ছিল আর কি। কিন্তু সমস্যা হলো ওখানে ওর নাম ইরা ছিল, এখানে নুসরাত হয়ে আছে, তাই তোর থেকে ওর বিষয়ে ইনফরমেশন নিচ্ছিলাম আর কি।
তাহলে নুসরাত আপুর সাথে কথা বলতে না করছিলি কেন? নুসরাত আপু অনেক ভালো একটা মেয়ে, পর্দা করে, দিনের পথে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনের ভেতরে কোনো হিংসা নেই, অহংকার নেই, মাঝে মাঝে তো গরিবদেরও সাহায্য করে। করলে করুক, তবু ওর থেকে একটু দূরে থাকবি, কারণ আমি জানি এরা আগে কেমন ছিল। কেমন ছিল? অহংকারী ছিল, ছেলেদের ডিস্টার্ব করতো, র্যাগিং করতো, অপমান করতো, এইসবই তো, তাই না? অবনীর মুখে এরার আগের ব্যবহারের কথা শুনে অনেক অবাক হলাম। এই অবাক চাহনি নিয়ে জিজ্ঞেস করলাম, তুই জানিস কিভাবে? এরা তোকে বলেছে নাকি? তুই কি ভেবেছিস আমি নুসরাত আপুর আগের চরিত্রের ব্যাপারে কিছুই জানি না? নুসরাত আপুর কাছে বসে থেকে তার অতীতের গল্প শুনেছি। মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই আজ নিজের অতীত ভুলে নতুন করে বাঁচতে শুরু করেছে। অতীতের নুসরাত এবং বর্তমানের নুসরাতের ভেতরে অনেক পার্থক্য আছে, যেটা তুই বুঝতে পারছিস না। কয়েকদিন নুসরাত আপুর সাথে কথা বল, দেখ অতীতে সে এখন অহংকারী আছে নাকি সে ভালো হয়ে গিয়েছে, সেটা হাতে নাতে বুঝতে পারবি। তখন আমার কিছু বলা লাগবে না। অবনীর কথা অনেক যুক্তি আছে। এরার ব্যবহার কয়েকদিন দেখবো, তার ভিতরে আগের মতো অহংকারী ভাবটা আছে নাকি, নিজেকে পরিবর্তন করে নিয়েছে সেটা বুঝতে পারবো। এখন এরার একটা বিষয় খুব ভালো লেগেছে, যে সে দিনের পথে এসেছে। সবাইকে একদিন মারা যেতে হবে, তাই এরার মতো দিনের পথে ফিরে এলে অনেক ভালোই হবে। এরা এখনো আম্মুর সাথে আছে। অবনী আমার পাশে বসে আছে, ওকে রুমে থাকতে বলে ড্রয়িং রুমে গেলাম। এরা আম্মুর রান্নার কাজে সাহায্য করছে, এটা দেখে আমার কিছুটা রাগ হলো। রুমে ফিরে এসে অবনীর কাছে গিয়ে বললাম, পাশের বাসার মেয়েটা আম্মুর রান্নার কাজে সাহায্য করে এবং তুই বসে বসে সেগুলো দেখিস, মেয়েটার জায়গায় তুই কাজ করতে পারিস না? আমি তো রান্নার কাজ করতে পারি না, আম্মুকে সাহায্য করব কিভাবে? আম্মুর সাথে কাজ করতে থাকলে এমনি শিখে যাবি। একটা কথা মনে রাখবি, পৃথিবীর কোনো মানুষই তার হাতের কাজ মায়ের পেট থেকে শিখে আসে না, তার জন্ম হওয়ার পরেই তাকে সকল কাজ শেখানো হয়। তুই আম্মুর সাথে কাজ করতে থাকলে শিখে যাবি। আমি তোর কথা বুঝতে পেরেছি। কালকে থেকে আমি আম্মুকে সাহায্য করব, ওইসব নুসরতকে কোনো চান্স দিব না। কালকে থেকে কেন, আজকে থেকে কাজে লেগে পড়। না, আজকের দিনটা বিশ্রাম নিব, কালকে থেকে বাসার কাজ করা শুরু করব। অবনীর রুমে চলে গেল। ভেবেছিলাম কথাগুলো বললে আজকে থেকে কাজ করবে, কিন্তু না, মহারানী কালকে থেকে কাজ করবে। তবে আমার কথাগুলো যে বুঝতে পেরেছে এটাই অনেক। কাজ না করা পরের বিষয়। কালকে থেকে এরাকে একটু একটু কষ্ট দিতে হবে, যেন আমাদের বাড়িতে না আসে। মেয়েটাকে দেখলে মারতে মন চায়, কিন্তু নিজের মনকে কন্ট্রোল করে রাখি যেন এমন না করে, কারণ মেয়েদেরকে হাত তোলা মানায় না। আজ 30 তারিখ, আগামীকাল 1 তারিখ, নতুন অফিসে জয়েন করার ডেট। মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি তৈরি হচ্ছে। ভেবেছিলাম হাতে 2 দিন সময় আছে, একটু ঘোরাফেরা করে সময় কাটিয়ে দেব, কিন্তু সেই সব কিছুই করতে পারলাম না। কালকে দিনটা বাড়িতে বসে থেকেই কেটে গেছে। গতকাল ইরা আমাদের বাড়িতে অনেকবার এসেছে, কিন্তু সে আমার সামনে আসার সাহস পায়নি। যতটুকু পেরেছে নিজেকে আড়াল করে রেখেছে। এখন বেলা 11টা বাজে। গতকাল সারা রাত ভেবে ঠিক করেছি এরাকে অপমান বা শাস্তি কোনো কিছুই দেব না, কারণ সে নিজের কর্মের ফল অনেক আগেই ভোগ করে নিয়েছে। নতুন করে ভোগ করার মতো কোনো শক্তিই বাকি নেই। 11:30টার দিকে অবনীকে নিয়ে শপিং মলে যাব ভেবে রেখেছি, কারণ আমার তেমন নতুন জামা কাপড় নেই যেটা পরে অফিসে যাব। সবগুলোই পুরনো হয়ে গেছে, তাই আমার এবং অবনীর জন্য জামা কাপড় কিনবো। রুমের বেলকনিতে বসে মোবাইল টিপছি, এমন সময় অবনী রেডি হয়ে এসে বলতে লাগলো, ভাইয়া কখন বের হবি? 11:30 বাজতে চললো, তাড়াতাড়ি চল, নইলে ভিড় বেড়ে যাবে। অবনীর কথা শুনে মোবাইলের দিকে তাকালাম। 11:20 বাজে। মোবাইল টিপতে গেলে সময় কোথা দিয়ে চলে যায় সেটা বোঝার কোনো উপায় থাকে না। তুই ড্রয়িং রুমে গিয়ে বসে থাক, আমি রেডি হয়ে আসছি। একটু তাড়াতাড়ি আয়, নাহলে লেট হয়ে যাবে। তুই তো কোনো দাওয়াতে যাচ্ছিস না যে লেট করলে গেলে খাবার শেষ হয়ে যাবে। আমরা যাচ্ছি শপিং মলে, সেখানে রাত 12টা গেলেও সমস্যা হবে না। হ্যাঁ সেটা আমি জানি, এখন আমাকে জ্ঞান না দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এটা বলে অবনী রুমের বাইরে চলে গেল। অবনী চলে যাওয়ার পর আমি রেডি হয়ে ড্রয়িং রুমে এলাম। তারপর অবনীকে নিয়ে রওনা দিলাম শপিং মলের দিকে। দুজনে রিক্সা করে যাচ্ছি, রাস্তায় অনেক জ্যাম লেগে আছে। নুসরাত আপু আমাদের সাথে আসতে চেয়েছিল, আসেনি কেন জানি না। প্রথমে রাজি হয়েছিল, পরে যখন জানতে পারে তুই আমাকে নিয়ে যাবি তখন না করে দিয়েছে। ভালো, এখন ওর কথা বাদ দে, ওর বেশি শুনতে ভালো লাগছে না। অবনী চুপ হয়ে গেল। এরাকে ক্ষমা করে দিলেও তাকে দেখার ইচ্ছে করে না। আমার সামনে এলেই মনে হয় এখন অপমান করে তাড়িয়ে দিই, কিন্তু সে আমার সামনে আসেও না, অপমানও করি না। এখন এইসব ফালতু কথা বাদ দিয়ে মূল গল্পে ফিরে আসি। অবনীকে নিয়ে শপিং মলের সামনে এসে নামলাম। তারপর ভিতরের পছন্দের মতো জামা কাপড় কিনে রিক্সা করে বাড়িতে চলে এলাম। বাড়ির দরজার কাছে কলিং বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগলাম।
কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমরা ভিতরে প্রবেশ করে দেখলাম ইরা কিচেনে বসে আছে। চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ দুটো বাদ দিয়ে পুরো মুখ ঢেকে রেখেছে। আমার পাশে অবনী দাঁড়িয়েছিল, হাতে শপিং মলের ব্যাগগুলো। সেগুলো আমার হাতে নিয়ে বললাম, আমি এগুলো নিয়ে রুমে রেখে দিচ্ছি, তুই এবং নুসরাত মিলে আমাকে সাহায্য কর। আমার কথাটা বোধহয় এরা শুনতে পেয়েছে। মুহূর্তের ভিতরেই চোখ থেকে ভয়ের ছাপ ওধা হয়ে গেল। এখন চোখ দেখে মনে হচ্ছে সে অনেক খুশি। অবনীর দিকে তাকালাম, সেও হাসছে। হাসির কারণ আমার জানা, তাই জিজ্ঞেস করলাম না কেন হাসছে। অবনীর শপিংয়ের ব্যাগগুলো নিয়ে ওর রুমে রেখে দিয়ে আমার ব্যাগগুলো নিয়ে নিজের রুমে এলাম। এক এক করে জামা কাপড়গুলো বের করে আলমারিতে তুলে রেখে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নিজের ড্রয়িং রুমের দিকে অগ্রসর হলাম। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। এমন সময় কিচেন থেকে ইরার কণ্ঠ শুনতে পেয়ে টিভির ভলিউম কমিয়ে দিলাম। ইরা আম্মুকে বলছে, আন্টি আপনার ছেলের বয়স তো কম হলো না, এবার বিয়ে করিয়ে দেন। মুখে বলে আর কি সব হয়, ছেলের তো ভালো চাকরি লাগবে, তাই না? কেন, সে তো ভালো একটা চাকরি পেয়েছে, এখন যে কেউ তাকে মেয়ে দিতে চাইবে। দেরি না করে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেন, সবার জন্য ভালো হবে। আমার ছেলের কথা বাদ দে, তুই কবে বিয়ে করছিস সেটা বল। আল্লাহ যেদিন আমার বিয়ে ঠিক করে রেখেছে সেই দিন। আমি শুনতে পাচ্ছি আর কোনো কথা শব্দ আসছে না। তার মানে কি কথা বলা শেষ? মাথা করে কিচেনের দিকে তাকালাম। দুজনে রান্না করছে এবং অবনী ঘর পরিষ্কার করছে। এরা মেয়েটার বোধ হয় তার বাসাতে কাজ থাকে না, সবসময় আমাদের বাসাতে এসে কাজ করে। যখন ঘড়িতে 1টা বাজলো, এরা আমাদের বাড়ি থেকে নিজ বাড়িতে যেতে লাগলো। আমার সামন দিয়ে যখন যাচ্ছিল তখন আমি বললাম, যাচ্ছেন কেন? আমাদের সাথে লাঞ্চ করে তারপর বাসায় যাবেন, থাকুন এখানে। আমার মুখে এমন কথা শুনে এরা বোধহয় কিছুটা অবাক হয়েছিল। অবাক দৃষ্টিতে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে কে আছে? কেউ যদি না থাকে তাহলে আপনাকেই বলছি। ও, আজকে পারবো না, আমি বরং অন্যদিন আপনাদের সাথে লাঞ্চ করব, কেমন? এখন আমি চাই, নামাজ পড়তে হবে। আপনিও মসজিদে যান, নামাজ পড়ে আসুন। এটা বলে এরা বাইরে চলে গেল। মেয়েটা এত ভালো হলো কবে থেকে সেটা আমি বুঝতে পারছি না। তাকে দেখে কেউ বলবে না যে আগে সে কি অহংকারী একটা মেয়ে ছিল, সবসময় কারো ক্ষতি করে বেড়াতো। অ্যাক্সিডেন্টের পর থেকে কি পরিবর্তন হয়ে গিয়েছে সেটা দেখতেই পাচ্ছি। পেটে অনেক ক্ষুধা পেয়েছে। আম্মুকে খাবার দিতে বললাম, তখন আম্মু বললেন, বসে থাক, আমার হাতের কাজ শেষ হবে, তারপর তোদের সকলকে খাবার দেব। আমার কাজ শেষ হতে এখনো 10 থেকে 15 মিনিট লাগবে, ততক্ষণ অপেক্ষা কর। যেহেতু সময় লাগবে তাই জোর করলাম না, টিভি দেখে মনোযোগ দিলাম। তারপর আম্মুর কাজ শেষ হলে সবাই মিলে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চ করার মাঝখানে আম্মু বলে উঠলো, আগামী শুক্রবারে তোর বিয়ে ঠিক করেছি। এটা শুনে গলার খাবার আটকে গেল, ফলে কাশতে লাগলাম। অবনী আমাকে পানি দেওয়ার পর সেটা থেকে স্বাভাবিক হলাম। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বললাম, বিয়ে ঠিক করেছো, এটা আমাকে বলনি কেন? আমি এখন বিয়ে করব না, সবেমাত্র একটা চাকরি পেলাম, আগে নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করার চিন্তা করব। চুপ, আমার উপর দিয়ে কথা বলছিস কেন? আমি যেটা বলেছি সেটাই কর। আগে বিয়ে কর, তারপর নিজের পায়ে দাঁড়াবি। আগামী শুক্রবারে তোর বিয়ে মানে বিয়ে। বিয়েতে বেশি আয়োজন করব না, 2 ফ্যামিলির লোকজনের ভেতরেই সব করব, বড় করে অনুষ্ঠান করার দরকার নেই। আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমার কথার কোনো মূল্য তাদের কাছে নেই। এখন যেহেতু বিয়ে দেবে বলেই ঠিক করেছে, তাহলে মেয়ের ব্যাপারে সব জিজ্ঞেস করে ভালো হবে। মেয়েটা কে সেটা জানার জন্য বললাম, ঠিক আছে আমি বিয়েতে রাজি, তবে মেয়েটা কে? সেটা বিয়ের দিন দেখতে পারবি, এখন বলতে পারবো না। তবে তুই মেয়েটাকে খুব ভালো করে চিনিস, এখন বুঝতে পারলে খুঁজে নে। আমি কিছু না বলে খাবার শেষ করে নিজের রুমে এসে ভাবতে লাগলাম, আমার চেনা বলতে আমি শুধু ইরাকে চিনি। তার মানে কি ইরার সাথে আম্মু আমার বিয়ে ঠিক করেছে? সেটা করে থাকলে অসম্ভব। ইরাকে সহজে বিয়ে করা যাবে না, সারাদিন প্রেশারের উপর রেখে দেবে, কোথাও শান্তি পাবো না। কথাগুলো ভাবছিলাম, এমন সময় অবনী রুমে প্রবেশ করে বলল, এত চিন্তা কিসের? মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না, মেয়ে খুব সুন্দর দেখতে, তোর সাথে অনেক মানাবে। আমি শুয়েছিলাম, অবনীর কথা শুনে উঠে বসে বললাম, তুই যা এখান থেকে, আমার কথা বলতে ভালো লাগছে না। ভালো লাগবে কেন? কয়েকদিন পর নতুন বউ পাবি, তার সাথে কি করবি সেগুলো তো ভাবতে হবে নাকি? এখন কি আমার সাথে কথা বলার সময় আছে? তুই দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, আজকাল বেশি কথা বলছিস। এটা বলে অবনীকে ধরতে যাব, তার আগে অবনীর রুম থেকে পালিয়ে গেল। একে তো মাথা ঠিক নেই, তার সাথে বিয়ে ঠিক করেছে সে চিন্তায় মাথা চুল উঠে যাবার মতো অবস্থা। অন্যদিকে অবনীর এরকম মজা সব মিলিয়ে আবার কোনো কিছু ভালো লাগছে না, নিজেকে বড় অসহায় লাগছে। জানি না
আম্মু কোন মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। মেয়ে আমাকে পছন্দ করবে কিনা কে জানে। তবে মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা হলো, আম্মু বলেছিল মেয়েটাকে নাকি ভালো করে চিনি। আমার চেনার ভিতরে শুধুমাত্র ইরা, কিন্তু আম্মু তো ইরার সাথে আমার বিয়ে ঠিক করবে না, কথাটা জোর দিয়ে বলতে পারছি না। ইরাকে সামনে পেলে ওর কাছে জিজ্ঞেস করে নেব, এটাতেই ভালো হবে। দুপুর থেকে ইরার জন্য অপেক্ষা করছি, কিন্তু ইরার কোনো দেখা পাচ্ছে না। বাইরে প্রায় সন্ধ্যা হয়ে এলো। রাস্তায় ল্যাম্পপোস্টের আলোগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে। অন্যদিকে সন্ধ্যার পরেও ইরা আমাদের বাড়ি এসে বসে থাকতো। তবে আজকে দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেল, তার দেখা পেলাম না। জানি না কোথায় গিয়েছে, যার জন্য আমাদের বাড়িতে আসতে পারছে না। সেই লাঞ্চ করে রুমের ভেতরে প্রবেশ করেছি, আর বের হয়নি। রুমে বসে ইরার জন্য অপেক্ষা করছি কখন ইরা আসবে, বাট ওর কোনো খবরই নেই। রুমে শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছি। টেবিলের উপর থেকে ফোনটা নিয়ে বেলকনিতে গেলাম। বেলকনি শেষ কর্নারে রেখে দেওয়া চেয়ারে বসে মোবাইল দেখতে লাগলাম। 10 মিনিট এভাবেই কেটে গেল। বাইরে পুরোপুরি অন্ধকার নেমে এসেছে। বাড়ির আশেপাশে থাকা সকল ল্যাম্পপোস্টের আলো জ্বলে উঠেছে। বাইরে সুন্দর একটা পরিবেশ দেখতে অন্য ভাবনায় মগ্ন হয়ে গিয়েছিলাম। হঠাৎ কলিং বেলের আওয়াজে বাস্তবে ফেললাম। দৌড়ে রুম থেকে বের হয়ে দরজা খুললাম। দরজার বাইরে ইরা দাঁড়িয়ে আছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। ইরাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওর হাত ধরে নিয়ে নিজের রুমে গেলাম। অবনী আম্মু ড্রয়িং রুমে বসেছিল। আমার এমন কর্মকাণ্ড দেখে তারা কিছু বলল না, লুকিয়ে লুকিয়ে মুসকে মুসকে হাসলো। ইরাকে নিজের রুমে নিয়ে এসে খাটের উপর বসে দিয়ে চেয়ারে নিয়ে ওর সামনে বসলাম। কি হয়েছে? আমাকে এভাবে রুমে নিয়ে এসেছেন কেন? সবাই কি ভাবছে বলুন তো? তাদের কথা বাদ দিন, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন, আপনি চলে যেতে পারবেন। জি বলুন। আমার আম্মুকে আপনার সাথে আমার বিয়ে ঠিক করেছে? ইরা কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে বলল, আপনার বিয়ে ঠিক হয়েছে সেটা আমার সাথে? হ্যাঁ, আমার বিয়ে ঠিক হয়েছে। কার সাথে সেটা আমি জানি না। আম্মু বলল আমার চেনা কোনো মেয়ের সাথে। আমার চেনা মেয়ের ভিতর শুধু আপনি, তাই আপনাকে জিজ্ঞেস করছি আপনার সাথে বিয়ে ঠিক করেছি কিনা। ও, বিয়ের বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি, তাই কিছু জানি না। যদি জানতে পারি তাহলে আপনাকে জানাবো, কেমন? ঠিক আছে, আপনি তাহলে যান। এরা তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। এরাও জানে না ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে কিনা। আম্মুকে জিজ্ঞেস করলে তার এক কথায় উত্তর, বিয়ের আগে দেখা না করাই ভালো। যা দেখার বিয়ের দিন দেখে নিস। এখন দেখা করে লাভ নেই, বিয়ে বন্ধ হবে না। আম্মু যে এটাই বলবে সেটা একদম নিশ্চিত, কারণ ছোট থেকেই তাকে দেখে আসছি। সে যা চিন্তা করে তাই করে। ড্রয়িং রুমে আম্মু ইরা অবনীর কণ্ঠ শুনতে পেলাম। কোনো একটা বিষয় নিয়ে কথা বলছে এবং হাসাহাসি করছে। আমাকে নিয়ে হাসাহাসি করছে কিনা সেটা জানার জন্য ড্রয়িং রুমে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, এত হাসাহাসি কিসের? আস্তে আস্তে হাসতে পারো না? তোর সমস্যা হলে তুই বাইরে চলে যা। আমরা হাসতে পারবো না, মন খুলে জোরে জোরে হাসবো। আমার বাড়িতে জোরে হাসা নিষেধ, তাই কেউ জোরে হাসবা না, আমার অনেক সমস্যা হয়। এটা বলে আবার নিজের রুমের দিকে ফিরে এলাম। এখন হাসির শব্দ আমার রুমে আসছে না। হাসাহাসি বন্ধ করে টিভি দেখে ব্যস্ত হয়ে পড়েছে। আমার রুমে টিভি নেই, কারণ খুব বেশি টিভি দেখি না। হাতে একটা মোবাইল আছে, সেটা দিয়ে সারাদিন কাটিয়ে দিতে পারি। সেদিনের মতো কোনোরকমভাবে কেটে গেল। রাতে ডিনার করে সে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম ভাঙলো অবনীর ডাকে। ঘুম ঘুম চোখ নিয়ে ঘড়ির দিকে তাকালাম। ভোর 7টা বাজে। 9:30 থেকে অফিস। কালকে রাতে অবনীকে বলেছিলাম ভোর ভোর ডেকে দিতে, সে সেটাই দিয়েছে। বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে অফিসের জন্য রেডি হলাম। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম নতুন অফিসের দিকে। বাড়ি থেকে অফিস অনেক দূরে, তাই যেতেও সময় লাগবে। রিক্সা নিয়ে অফিসের দিকে যাচ্ছি। রাস্তায় জ্যাম থাকার কারণে অফিসের সামনে আসতে একটু লেট হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়েছিলাম 8:30-এ, এখন 9:15 বাজে। যেহেতু আজকে প্রথম দিন, তাই 15 মিনিট আগে এসেছি। রিক্সা ভাড়া দিয়ে অফিসের ভেতরে প্রবেশ করলাম। ভেতরে গিয়ে ম্যানেজার সাহেবের কেবিন খুঁজছিলাম। এমন সময় অফিসের পিয়ন এসে বলল, কাকে খুঁজছেন? আমি ম্যানেজারের কেবিন খুঁজছিলাম এটা বলার সঙ্গে সঙ্গে উনি বললেন তার সাথে যেতে। আমি পিয়নের পিছন পিছন যেতে লাগলাম। পিয়ন আমাকে নিয়ে একটা রুমে প্রবেশ করলো। চেয়ারে একজন মধ্যবয়স্ক লোক বসে আছে, বোধহয় উনি ম্যানেজার। পিয়ন আমাকে দেখে ম্যানেজারকে বলল, স্যার, ছেলেটা আপনাকে খুঁজছে। দেখে মনে হচ্ছে আজকে নতুন জয়েন করেছে। আপনি যান, আমি ওনার সাথে কথা বলছি। পিয়ন চলে গেল। আমি ম্যানেজারের দিকে তাকালাম। ম্যানেজার নিজের হাতের ইশারা দিয়ে আমাকে চেয়ারে বসতে বললেন। আমি বসে বললাম, আপনার নাম কি? সাজ্জাদ। নতুন জয়েন করেছেন? হ্যাঁ। এর আগে কোথায় কাজ করতেন? না, এখানে প্রথম। ঠিক আছে, আমি পিয়নকে বলে দিচ্ছি আপনার ডেস্ক দেখিয়ে দেবে। একটু পর আমাদের লোক গিয়ে আপনাকে কাজ বুঝিয়ে দিয়ে আসবে, কেমন? জি স্যার। তখন ম্যানেজার সাহেব একটা প্যাকেট বের করে আমার হাতে দিয়ে বললেন, হ্যাঁ নিন, আপনার 1 মাসের অগ্রিম বেতন। এটা আগে দিলাম যেন কাজে উৎসাহ বাড়ে, বুঝেছেন? জি স্যার। আমি দেরি না করে রুম থেকে বের হয়ে এসে পিয়নকে ডেস্কের কথা বললাম। পিয়ন আমাকে ডেস্ক দেখিয়ে দিয়ে চলে গেলেন।
আপনাদের বলে দেই, আমার বেতন 30,000 টাকা করে দেবে বলা হয়েছিল। এখন ঠিক তত টাকায় পেয়েছি। আমার ছোট পরিবার এই টাকাতেই আরামে চলে যাবে। ডেস্কে বসে অন্যদের কাজ করা দেখছি, যদি তাদের কাজ দেখে আমি কিছুটা বুঝতে পারি। কিন্তু না, এক একজনকে এক এক রকম কাজ দেওয়া হয়েছে। আমি নিজেও জানি না আমাকে কি কাজ দেওয়া হবে। একটু আর পিয়ন একজনকে ওনার সাথে করে নিয়ে এসে আমাকে দেখে বলল আমাকে কাজ বুঝিয়ে দিতে। পিয়নের সাথে আসা লোকটা আমাকে কাজ বুঝিয়ে দিতে লাগলো। আমি যে কোনো জিনিস বা কাজ খুব সহজেই বুঝি, তাই এটাও বুঝে গেলাম। একবার ভালো করে দেখে দেওয়ার পর আমার মাথায় কাজ করার পদ্ধতি ঢুকে গেল। তাই লোকটাকে দেখানোর নিয়মে কাজ করতে লাগলাম। প্রথম 1-2 বার একটু একটু ভুল হয়েছিল, কিন্তু কয়েকবার করার পর সব ঠিকঠাক হয়েছে। সারাদিন এইভাবে কাজ করে সন্ধ্যায় বাড়িতে ফেললাম। সারাদিন কাজ করে শরীর অনেক ক্লান্ত, তাই ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন আবার অফিসে গেলাম। সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি এলাম। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন মানে শুক্রবার চলে এলো। আজকে সন্ধ্যায় বিয়ে, অথচ বাড়িতে তেমন কোনো আয়োজন নেই। আম্মু বলেছিল বাইরে কাউকে বিয়েতে ডাকবে না, 2 পরিবারের লোকজনের সাথে থেকেই নাকি বিয়ে পড়িয়ে দেবে। আজ বিয়ে হবে এটা জানলেও মেয়ের বিষয়ে কিছু জানতে পারিনি। কোন মেয়ের সাথে আমার বিয়ে হবে না হবে সেগুলো কিছুই জানি না। এরাও বলতে চেয়েছিল, কিন্তু কয়েকদিন ধরে এরার সাথে দেখাই হচ্ছে না। তার সাথে সে নাকি আমাদের বাড়িতে আসছে না। এখন দুপুর 3টা বাজে। নিজের রুমে শুয়েছিলাম, এমন সময় অবনী আমার রুমে প্রবেশ করে বলতে লাগলো, ভাইয়া এখনো শুয়ে আছিস কেন? তাড়াতাড়ি ওঠ, বাইরে আমার বান্ধবীরা এসেছে। একটু পর আমরা সকলে রওনা দিব। তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নে। অবনীর কথা শুনে আমি দেরি না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হলাম। তারপর বিয়ের জন্য রেডি হয়ে ড্রয়িং রুমে এসে দেখলাম অবনীর কয়েকজন বান্ধবী এসে বসে গল্প করছে। আমাকে রুম থেকে বেরোতে দেখে ওরা আমার রুমের ভেতরে চলে গেল। একসাথে এতগুলো মেয়েকে আমার রুমে প্রবেশ করতে দেখে অনেকটা অবাক হলাম। রুমের ভেতরে অবনীও ছিল, তাই আমি অবনীকে ডেকে বললাম, এতগুলো মেয়ে নিয়ে আমার রুমে কি করবি? বের হ তাড়াতাড়ি। বের হবো কেন? তোর রুমে আমাদের অনেক কাজ, সেগুলো শেষ হলে তোর রুম মুক্ত করে দেব। কাজ শেষ না হওয়া পর্যন্ত রুম ফাঁকা পাবি না। এটা বলে রুমের দরজা লাগিয়ে দিল। আমি বাইরে থেকে অনেকবার ডাকলাম, কিন্তু ওরা দরজা খুললো না। আমিও হতভাগ্য কোনো উপায় না পেয়ে ড্রয়িং রুমে বসে টিভি দেখতে লাগলাম। বিকেলের 5টার সময় আম্মু ড্রয়িং রুমে এসে বলল, বসে বসে টিভি দেখছিস কেন? তোর কোনো বন্ধু বান্ধব থাকলে আসতে বল, তোর বউকে নিয়ে আসতে একা যাবি নাকি? বন্ধু কোথায় পাবো? আমার যে বন্ধু আছে তারা সবাই জেলার বাইরে থাকে। তার চেয়ে বড় কথা হলো ওদের হাতে এতটা সময় নয় যে আমার বিয়েতে আসবে। সবার পরিবার নিয়েই সবাই ব্যস্ত আছে। ও আচ্ছা, আমি তাহলে তোর মামাকে আসতে বলি, এটা ভালো হবে, কি বলিস? সেটা তোমার ইচ্ছে, এর ভেতর আমি কিছুই বলবো না। আম্মু কিছু না বলে অন্য রুমে চলে গেল। একটু পর মামা বাড়িতে এলো। তারপর আমরা তাকে নিয়ে রওনা দিলাম মেয়ের বাড়ির উদ্দেশ্যে। মেয়ে কোথায় থাকে সেটাও জানি না। আম্মু রাস্তা বলে দিচ্ছে, ড্রাইভার সেই অনুযায়ী গাড়ি নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। আম্মু গাড়ি থেকে নামলো, সাথে আমাকেও নামতে বললো। আমি নামার পর সবাই মিলে ভিতরে গেলাম। আমরা মোট 4 জনের মতো লোক আছি, তবে আমাদের সাথে অবনী আসেনি। আমি, আম্মু, মামা এবং ওনার লোকজন এসেছে। আমার বিয়ের বিষয়ে কাউকে তেমন কোনো জানানো হয়নি, তাই কেউ আসেনি। যদি তাদের দাওয়াত দিতাম তবু তারা আসতে পারতো না, তাই ইচ্ছে করে বলিনি। মেয়ের বাড়িতেও তেমন একটা মেহমান দেখলাম না, তেমন বড় মাপের আয়োজনও করেনি তারা। সন্ধ্যার একটু আগ দিয়েই কাজে এসে আমাদের বিয়েটা পড়িয়ে গেল। আমার বউ আমার সামনে বসে আছে, অথচ আমি ওর চেহারা দেখতে পারছি না, কারণ সে অন্য মেয়েদের মতো বিয়ের শাড়ি পরেনি, বোরকা পরে আছে, তার সাথে পুরো মুখ ঢেকে রেখেছে। এই বিয়েটা আমার অনেক ভালোই লেগেছে, কারণ আমার কাছে বোরকা পরে মেয়েদের খুব ভালোই লাগে। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর ঘন্টাখানেক মেয়ের বাড়িতে থেকে আমার বউকে নিয়ে নিজের বাড়িতে দিকে রওনা দিলাম। আমার বাড়িতে আসার পর অবনী এসে বউকে আমার রুমে নিয়ে গেল। বাড়ির সবাই এখন নতুন মেহমান নিয়ে ব্যস্ত। আমাকে সময় দেওয়ার মতোই কারো সময় নেই। আমি অসহায় ছেলের মতো মোবাইলটা নিয়ে ড্রয়িং রুমে বসে চালাতে লাগলাম। রাত 11টার দিকে অবনী আমাকে রুমে যেতে বলল। তখন আমার চোখে ঘুম একাকার, কারণ আমি বেশি রাত জেগে থাকি না, যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ি। ঘুম ঘুম চোখ নিয়েই রুমের ভেতরে প্রবেশ করলাম। তখন খাটের উপর থেকে আমার বউ নেমে এসে আমাকে সালাম করে আবার খাটের উপর গিয়ে বসে পড়ল। আমার চোখে অনেক ঘুম ছিল, তাই ঝিমঝিম করতে করতে খাটের উপর গিয়ে বসলাম। সে এখনো বোরকা পরে নিজের মুখ ঢেকে আছে। আমার এরকম অবস্থা দেখে সে বলতে লাগলো, আপনি এরকম করছেন কেন? নেশা করেছেন নাকি? কথাটা শুনে মুহূর্তের ভিতরে চোখ থেকে ঘুম উড়ে গেল। বড় বড় চোখ করে আমার স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখি কি আপনার নেশাখোর মনে হয়? আমি সেটা বলিনি। আপনি যেমন ব্যবহার করছেন তাতে বোঝা যাচ্ছে আপনি কিছু খেয়েছেন। আমি কিছুই খাইনি, আমার অনেক ঘুম পেয়েছে তাই এমন করছি। এত সুন্দর রাতে আপনার ঘুম পাচ্ছে? আমাকে বিয়ে করে নিয়ে এলেন,
কই রাতভর আমার সাথে গল্প করবেন সেটা না? আপনার সাথে কি গল্প করব? আপনাকে তো ভালো করে চিনিও না, চিনলে না হয় গল্প করতাম। মেয়েটা কিছুটা অবাক হয়ে বলল, আমাকে চিনেন না? না। আপনার নাম কি? একটু অপেক্ষা করুন, আমি বোরখা খুলে আসছি। এটা বলে মেয়েটা হাতে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। মেয়েটার হাঁটার স্টাইল আমার কেমন যেন চেনা চেনা লাগছে। এরার সাথে অনেকটা মিল আছে, তবে এরার কণ্ঠ এবং এই মেয়েটার কণ্ঠ অনেকটাই পার্থক্য আছে। অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমে থাকার পর সেখান থেকে বের হলো। এখন শাড়ি পরে আছে, তবে মুখটা কাপড় দিয়ে ঢেকে রাখা আছে। মেয়েটা আস্তে আস্তে খাটের উপরে এসে আমার পাশে বসলো, তারপর বলতে লাগলো, আমি চাই আপনি আমার মুখের কাপড় সরিয়ে আমাকে দেখুন। আমার মেয়েটাকে দেখার খুব ইচ্ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটা দেখার জন্য আমার মনটা কেমন করছে। তাই দেরি না করে মেয়েটার মুখ থেকে কাপড় সরিয়ে দিলাম। মেয়েটা কোনো প্রকার বাধা দিল না, দিবেই বা কেন, হাজারো আমি তার স্বামী। কাপড় সরিয়ে মেয়েটার মুখ দেখে আমি চমকে উঠলাম, কারণ মেয়েটা আর কেউ না, মেয়েটা হলো ইরা। লাস্ট 4 বছর আগে ইরার চেহারা দেখেছিলাম এবং আজকে দেখলাম আগের সেই চেহারা অনেক সুন্দর হয়ে গেছে। যে কেউ দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য। আমি ওর চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি, চোখ ফেরাতে ইচ্ছে করছে না। অপলক দৃষ্টিতেই ওর চোখের দিকে তাকিয়ে আছি। কতক্ষণ তাকিয়ে থাকার পর ইরা বলল, এইভাবে কি দেখেন? এরকম ভাবে তাকিয়ে থাকবেন না। আপনার এরকম চাহনি, আপনার প্রেমে পড়তে বাধ্য হব। প্রেমে পড়তে মন চাইলে পড়ো, আমি তো না করিনি। তবে তার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেবে। হ্যাঁ বলুন। আপনার সাথে দেখা হওয়ার পর থেকে শুধু প্রশ্নের উত্তরই নিয়ে যাচ্ছেন। বলুন এবারের প্রশ্ন কি? আমার বিয়েটা যে আপনার সাথে হবে এটা আপনি জানা সত্ত্বেও আমাকে বলেনি কেন? আমি নিজেই তো 2 দিন আগে জানতে পারলাম। সেদিন থেকে আপনার সাথে দেখাও হয়নি, তাই জানতেও পারিনি। যখন জানতে পারলেন আপনার সাথে আমার বিয়ে, তখন বিয়ে করতে রাজি ছিলেন? যদি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, তিনি যার সঙ্গে আমাকে বিয়ে দেবে আমি তাকে নিয়েই সংসার করব। এটা বলে এরা আমার ডান হাত জড়িয়ে ধরলো। এরার এমন কাজে আমি তেমন একটা অবাক হলাম না, উল্টে একটা ভালো লাগা কাজ করতে লাগলো। আমি যদি আপনাকে মেনে না নিই তাহলে কি করবেন? আপনি আমাকে অবহেলা করুন, মারধর করুন, মেনে না নেন, পৃথিবীর সব রকম অত্যাচার করলেও আমি আপনাকে ছেড়ে যাব না। আপনার সাথে সারা জীবন থাকার জন্য বিয়ে করেছি, তাই থাকবো। আপনি শুধু আমাকে দুবেলা খাবার এবং মাঝে মাঝে জামা কাপড় কিনে দিয়েন, তাই হবে। টাকা পয়সা বাড়ি গাড়ি এরকম কিচ্ছু লাগবে না। আপনি আমার পাশে থাকলেই সব হবে। এরাকে বিয়ে করে নিজের কেমন যেন ভাগ্যবান মনে হচ্ছে। এমন একটা মেয়ে আমার বউ হবে এটা ভাবতে পারিনি। কি হলো, কোথায় হারিয়ে গেলেন? এরা আমার শরীরে ধাক্কা দিল। ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরলাম। তারপর নিজেকে সামলে নিয়ে বললাম, না, কোথাও হারিয়ে যায়নি, আপনার পাশে আছি। এখন যান, উঁচু করে আসুন। দুজনে মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে নতুন জীবনের জন্য শুকরিয়া আদায় করব। আমি আর দেরি করলাম না, ওয়াশরুমে গিয়ে উজু করলাম। তারপর এরা উজু করে নিল। দুজনে উজু করে শেষে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। আল্লাহর কাছে নতুন দাম্পত্য জীবনের জন্য শুকরিয়া আদায় করলাম। নামাজ শেষে দুজনে আবার খাটের উপর এসে বসলাম। দেখেন, ভার্সিটি লাইফে আপনার সাথে যা করেছিলাম সেগুলোর জন্য ক্ষমা চাচ্ছি। আশা করি আমাকে ক্ষমা করে দিবেন এবং ওইসব অতীতের কথাগুলো আপনার মন থেকে বের করে দিবেন। আমি ওইসব কথা মনে রাখিনি এবং ক্ষমা অনেক আগেই করে দিয়েছি। ধন্যবাদ। মাঝে মাঝে এমন ভুল করলে ক্ষমা করবেন তো? করব, তবে ফ্রিতে নয়। আজকাল ফ্রিতে কাজ করা বন্ধ করে দিয়েছি। ধ্যাত, আমি কখন বললাম যে ফ্রিতে কাজ করব? আপনাকে সবসময় যা আদর করব সেগুলো কি হবে? এটা বলে এরা লজ্জায় নিজের মুখটা আমার বুকে লুকালো। পাওনার কথা শুনতে আমার দেনমোহরের কথা মনে পড়ে গেল। তখন বললাম, আমাদের দেনমোহর কত করা হয়েছে? 1101 টাকা। আমি টাকা বের করে এরা হাতে দিলাম। তবে এরা টাকাগুলো না নিয়ে আমাকে ফিরিয়ে দিয়ে বলল, আমার এই টাকা লাগবে না। আপনি সারা জীবন আমার পাশে থাকলেই হবে। আপনার দুঃখ কষ্টে আনন্দে আমাকে আপনার অংশীদার বানিয়েন, তাই হবে। তোমার এত ভালোবাসা আমি কি করে রাখবো? আমি শিখিয়ে দিব কিভাবে ভালোবাসা রাখতে হয়। আমার সাথে থাকবেন, তাই হবে। রাত 3টার সময় দুজন দুজনকে ধরে শুয়ে আছি। এমন সময় আমার কানের কাছে ইরার ফিসফিস কণ্ঠ শুনলাম, ভালোবাসি, আপনাকে অনেক ভালোবাসি। সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আপনি আমাকে এভাবে ভালোবাসবেন তো? আমি ইরার কপালে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে বললাম, হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। তো বন্ধুরা, গল্পটি কাল্পনিক ছিল। সম্পূর্ণ গল্পটি কেমন হয়েছে জানাবেন এবং আগামী গল্পগুলো আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।